নমস্কার। দি ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজের বাংলা বিভাগ এবং আইকিউএসির যৌথ উদ্যোগে ত্রিদিবসীয় আন্তর্জাতিক আলোচনা সভার আজ দ্বিতীয় দিন। উপস্থিত অধ্যাপক অধ্যাপিকা, প্রশাসনিক মান্যবর্গ এবং প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজ আমাদের দুটি অধিবেশন। প্রথম অধিবেশনে থাকবেন অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ রায়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন বাংলা বিভাগ, এবং অধ্যাপক ডক্টর জয়দীপ ঘোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ। দ্বিতীয় অধিবেশনে থাকবেন, এই অধিবেশন আমাদের প্যানেল ডিসকাশন সেশন। এতে অংশ নেবেন অধ্যাপিকা ডক্টর দেবনেত্রা কর, বিভাগ ইংলিশ, উইমেন্স কলেজ, বাগবাজার, কলকাতা; অধ্যাপিকা ডক্টর সিন্ধিনী বসু, স্যার গুরুদাস মহাবিদ্যালয়, বিভাগ ইংরেজি, কলকাতা। এবং এই সেশন সঞ্চালনা করবেন অধ্যাপক ডক্টর মৃন্ময় প্রামাণিক, বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, কলকাতা বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ রায় আমাদের প্রথম অধিবেশনের প্রধান বক্তা। বিশ্বজিৎ রায় আমাদের বড় প্রিয় শিক্ষক। আমরা বারে বারে বিবিধ বিষয় নিয়ে তার বক্তৃতা শোনার আগ্রহ প্রকাশ করেছি। তিনি সব সময় আমাদের তৃষ্ণা পূরণ করেছেন, আমরা সমৃদ্ধ হয়েছি। তার লেখা, তার বহু সংখ্যক প্রকাশিত গ্রন্থই তার পরিচয়, আলাদা করে আর পরিচয় দেব না। তার লেখা বিশেষ গ্রন্থগুলির নাম আমি বলবো, যে গ্রন্থগুলি আমাদের বিশেষ প্রাপ্তি, এমন গবেষণামূলক গ্রন্থ সকল বাংলা সাহিত্যের বিশেষ সংযোজন। তার গ্রন্থগুলির মধ্যে রবীন্দ্রনাথ ও বিবেকানন্দ, স্বদেশী সমকালে, সচলতার গান, সৃষ্টি অনাথ সৃষ্টি, নিবেদিতার কথা, পরজমির কবিতা, এই থাক, স্বামী বিবেকানন্দ বাংলা রচনা সংকলন, এটা সম্পাদিত গ্রন্থ। তাছাড়া তার ঘটি পুরুষের কথা আমরা সবাই জানি। প্রফেসর শঙ্কুর শেষ ডায়েরি তো আমাদের বড় প্রিয়। তাছাড়া যত বেশি জানে তত বেশি মানে, এটিও খুব উল্লেখযোগ্য একটি গ্রন্থ। তার আগ্রহের বিষয় বাঙালির সাংস্কৃতিক ইতিহাস। আমি বিশ্বজিৎ রায়কে অনুরোধ করব, বিশ্বজিৎ রায় তার বক্তৃতা আরম্ভ করুন। নমস্কার। আপনারা আপনাদের কলেজে আমাকে বারে বারে ডাকেন, সহ্য করেন, সেটা আমার একদিক থেকে সৌভাগ্য। এখন ব্যাধির কারণে আমরা পরস্পরের থেকে অনেকটা দূরে আছি। এই সামাজিক দূরত্ব রয়েছে বলেই দূর থেকে কথা বলতে হচ্ছে। বিশেষ করে দূর থেকে কথা বললে একটা ভয় করে যে মাঝপথে হয়তো যান্ত্রিক গোলযোগ হতে পারে, হয়তো আমার কথা থেমে যেতে পারে, এরকম একটা ভয় থাকে, কথা হয়তো পৌঁছয় না। আরেকটা কাণ্ড হয় যে একাধিক ওয়েবিনারে বলতে গিয়ে যেটা বুঝতে পারি, সামনে যারা আছেন তাদের কাউকে দেখতে পাই না, ফলে আমার কথা কোথায় পৌঁছচ্ছে সেটা বুঝে ওঠা যায় না। এই সমস্ত দূরত্ব সংক্রান্ত সংকট, সেটা মাথায় রেখেই আমি আপনাদের আজকে ব্যাধি এবং ব্যাধির সামাজিকতা নিয়ে একটা দুটো কথা বলবার চেষ্টা করব। আমি শুরু করব আপনাদের চেনা একটা রবীন্দ্র নাটক দিয়ে, আপনাদের সকলেরই পড়া। নাটকটা ডাকঘর। ডাকঘরে একটি বাচ্চা ছেলের অসুখ করেছে। কি অসুখ আমরা জানি না, কিন্তু ধরে নিচ্ছি বা কথায় বার্তায় বুঝতে পারছি তার অসুখটা খুব কঠিন, এবং সেই কঠিন অসুখের জন্য তাকে একটা চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। যখনই আমি চিকিৎসা পদ্ধতি শব্দটা বলি, তখনই আমার মাথায় বা আমাদের মাথায় কাজ করে যে পদ্ধতির নানা রকম ফের থাকতে পারে। এক পদ্ধতি যা বলে অন্য পদ্ধতি তা বলে না। এক পদ্ধতির সঙ্গে অন্য পদ্ধতির মতান্তর ঘটে, মনান্তর ঘটে। অনেক সময় আমরা একাধিক পদ্ধতি আমাদের শরীরে মনে প্রয়োগ করি, তখন তাকে আমরা চিকিৎসা বিভ্রাটও বলি। কিন্তু
কিন্তু ডাকঘর নাটকে খুব পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি যে রবীন্দ্রনাথ অন্তত দুরকম পদ্ধতির কথা বলেছেন। একটা পদ্ধতি, একটা চিকিৎসা পদ্ধতি অমলকে তার পারিপার্শ্বিক অবস্থা এবং অবস্থান থেকে দূরে সরিয়ে দেয়। তার উপর কতগুলো বিধি আরোপ করা হয়, তাকে বলা হয় সমস্ত জানলা দরজা বন্ধ করে দাও, তারপর তুমি ঘরে বন্দি হয়ে থাকো। অমলকে বলে দেওয়া হয় যে তুমি আর ওই সূর্যের তলায় যেও না, তুমি আর উঠোন ডিঙিও না, তুমি আর খেলতে যেও না। এই যে ব্যাধির প্রতিকার পদ্ধতি, সেই প্রতিকার পদ্ধতি এক ধরনের সামাজিক দূরত্ব তৈরি করে অমলের সঙ্গে, অমলের পরিপার্শ্বের। এবং তখনই রবীন্দ্রনাথ আর এক রকম পদ্ধতির কথা এই নাটকে নিয়ে আসেন। সেই পদ্ধতি যার হাত ধরে আসে ঠাকুরদা, তিনি অমলকে নানা জায়গায় মনে মনে নিয়ে যান। অমল তার সঙ্গে চলে যায়, তার কল্পনায় চলে যায়, এবং আস্তে আস্তে আমরা দেখতে পারি যে গোটা নাটকটা একটা জানলার সামনে এসে দাঁড়ায়। অমল তার জানলায় বসে থাকে, আর তার জানলার তলায় নানা মানুষ, সমাজের নানা মানুষ এসে একে একে জমা হতে থাকে। আমার ডাকঘর নাটকটাকে এই জন্য খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে এখানে আসলে এই চিকিৎসা পদ্ধতি দুটো ভিন্ন পরিসরকে আলাদা করে চিহ্নিত করছে, আলাদা করে চিনিয়ে দিচ্ছে। একটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে তাকে সামাজিকভাবে একটা দূরত্বে রেখে দেওয়া হচ্ছে, সমাজের সঙ্গে তার যোগ সেটা ভেঙে দেওয়া হচ্ছে, সে সমাজ বিবিক্ত, বিচ্ছিন্ন। আর এই নাটকেই কয়েকজন মানুষ আস্তে আস্তে প্রবেশ করছেন, নতুন আর একটা চিকিৎসা পদ্ধতি অমলের কাছে আসছে। যখন তাকে বলা হচ্ছে, রাজকবিরাজ যখন এই নাটকের শেষে এসে উপস্থিত হচ্ছেন, তিনি বলছেন সমস্ত জানলা দরজা খুলে দাও। এখন প্রশ্ন হলো যে যে কোনো ব্যাধি, সেই ব্যাধিকে আমরা কি করে ভাববো? যার ব্যাধি হলো তাকে কি আমরা সামাজিক দূরত্বে সরিয়ে রাখবো, নাকি ব্যাধির প্রতিকার হচ্ছে তাই যেখানে আমাদের এই বিবিক্তি, আমাদের এই বিচ্ছেদ, আমাদের এই দূরত্ব আমরা অতিক্রম করবার চেষ্টা করব? গোটা ডাকঘর নাটকটা আসলে আমার মনে হয় দুই রকম চিকিৎসা পদ্ধতির সংঘাত। একরকম চিকিৎসা পদ্ধতি যা মানুষের সঙ্গে মানুষের দূরত্ব তৈরি করে, আরেক রকম চিকিৎসা পদ্ধতি যা মানুষকে মানুষের কাছে নিয়ে যায়। এবং শেষ পর্যন্ত এই দ্বিতীয় চিকিৎসা পদ্ধতিরই হয়তো জয় হয়। হয়তো বলছি তার কারণ এই নাটকের শেষটুকু আমাদেরকে কতগুলো জিজ্ঞাসার মুখোমুখি করে। এক সময় কেউ কেউ এই নাটকটাকে এক ধরনের ভাববাদী চিন্তা দিয়ে নির্দিষ্ট করতে চেয়েছিলেন, ভাবতে চেয়েছিলেন এ বুঝি জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। আমরা অনেক সময় আমাদের মনে নানা রকম আধ্যাত্মিক পাঁচন তৈরি করি, যে কোনো বিষয়কে আধ্যাত্মিক রূপকের দিকে ঠেলে দিতে চাই। সেগুলো যদি আমরা না করি, অমলের কি পরিণতি হয়েছিল সেটা যদি আমরা ধরেও নিই যে অমল মারা গেছে, মৃত্যু হয়েছে তার, এটুকু ধরে নিয়েও এই নাটকের মধ্যে আসলে যে দুটো ভিন্ন পদ্ধতির কথা বলা হচ্ছে, বিযুক্তি এবং সংযোগ, এই দুইয়ের পদ্ধতির কথা বলা হচ্ছে, সেটা আমাদের বোধহয় স্বীকার করতে কোনো আপত্তি থাকে না। এখন এইখান থেকেই আমি আসলে আজকে আমার কথা শুরু করতে চাইছি যে ব্যাধির দূরত্ব সেটাই আমাদের কাছে প্রতিকার, না ব্যাধির সঙ্গে সামাজিকতার সংযোগ সাধন সেটাই আমাদের কাছে প্রতিকার। এই নিয়ে কিছু কথা হয়তো বলবো। কথাগুলোকে তাত্ত্বিক জায়গাতেও নিয়ে যাওয়া যায়, সেটা আমি আজকে করব না। আমি আসলে যেটা করবার চেষ্টা করব, বাংলা সাহিত্যের কতগুলো লেখাকে আমি একটু ব্যবহার করে এই দুই ধরনের পদ্ধতি নিয়ে কিছু কথা বলবার চেষ্টা করব। ডাকঘর নাটকে এই প্রসঙ্গেই আর একটা কথাও আমাকে খেয়াল করিয়ে দিতে হবে।
সেটা হলো এই যে এখানে অমল একটা ঘরে আটকানো ছিল, তাকে তো তার পিসেমশাই একটা ঘরেই আটকে রাখতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথের কাছে ঘরের ধারণা কি রকম, আমরা ঘর বলতে ঠিক কি বুঝবো? ঘর বলতে কি আমরা চার দেওয়ালের অন্তর্গত সীমাবদ্ধতাকেই মেনে নেব, নাকি ঘর বলতে আমরা বুঝবো এমন একটা আশ্রয় যা আসলে ক্রমশই মানুষকে কি করে না মানুষকে পরস্পরের কাছে নিয়ে যায়, চারটে দেওয়াল যেখানে ভেঙে যায়। আপনারা যদি রবীন্দ্রনাথ খেয়াল করেন, রবীন্দ্রনাথের লেখা খেয়াল করেন, তাহলে দেখবেন যে রবীন্দ্রনাথ সারা জীবন ধরে যা করতে চেয়েছেন তা হচ্ছে এই ঘরের সীমাকে অতিক্রম করতে চেয়েছেন। ডাকঘর নাটকও তার ব্যতিক্রম নয়। ডাকঘর নাটকে আমরা যেমন খেয়াল করলাম যে অমলের ঘরটা গেল ভেঙে, তেমনি এটাও আমরা খেয়াল করব যে রবীন্দ্রনাথ একটা সময় যখন সমাজ এবং নেশন এই দুইয়ের প্রতিস্পর্ধী লড়াই করবেন, তখন দেখা যাবে যে নেশনের সীমা তিনি অতিক্রম করবার কথা বলবেন। তিনি বলবেন যে নেশন এক ধরনের ব্যাধি তৈরি করে। কিসের ব্যাধি? না অন্যের সঙ্গে অন্যের বিরোধের ব্যাধি। সেই প্রচন্ড ব্যাধিতে কি হয় না সেই প্রচন্ড ব্যাধিতে নেশনের অন্তর্গত মানুষেরা অন্য মানুষের সঙ্গে একটু দূরত্ব তৈরি করে। কিভাবে দূরত্ব তৈরি করে? তার নানা রকম পদ্ধতি থাকতে পারে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে 1922-এ যখন মুক্তধারা লেখা হচ্ছে, মুক্তধারা যদিও নাটকটার মধ্যে রাজা শব্দটা পাবেন, রবীন্দ্রনাথ সবসময় এই কাজটা করে থাকেন। সেটা হচ্ছে এই যে রাজার কথা বলে, রাজার উপমা দিয়ে যে কথাটা হয়তো বলছেন, সেই কথাটা সেই সময়ের রাজার কথা নয়, সেটা হয়তো তার সমসময়ের কথাই। মুক্তধারা নাটকে আমরা দেখতে পাবো যে রবীন্দ্রনাথ সেখানে এক ধরনের দূরত্ব তৈরি করার কথা বলছেন, যে দূরত্ব তৈরি হচ্ছে বিশেষ একটা নীতিতে। কি সেই নীতি? না প্রাকৃতিক সম্পদকে একদল ব্যবহার করতে পারবেন, একদল ব্যবহার করতে পারবেন না। একদলের জন্য নিষ্কর ব্যবস্থা, আর একজনের জন্য করযুক্ত ব্যবস্থা। ফলে দু দলের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে এবং স্কুলে শেখানো হচ্ছে যে ওরা খুব ভয়ঙ্কর, ওদের ধর্ম খারাপ, ওদের সঙ্গে আমাদের পার্থক্য রয়েছে, আমরা কোনোদিন যুদ্ধে হারিনি। অর্থাৎ আমরা যেন ছোট ছোট কতগুলো ক্ষোভ তৈরি করি, ছোট ছোট কতগুলো জায়গা তৈরি করি, সেটা ঘর হতে পারে, সেটা নেশন হতে পারে, সেটা কৌম হতে পারে, কোনো ধর্ম হতে পারে। যখন আমরা দেখব যে আমরা একের সঙ্গে অন্যের সংযোগহীনতার জায়গায় পৌঁছচ্ছি, আর তখন আরেকজন মানুষ আসতে পারেন যিনি এই সংযোগ তৈরি করার কথা বলছেন। কেন রবীন্দ্রনাথ থেকেই এই কথাগুলো আমি শুরু করলাম? তার কারণ হলো এই যে রবীন্দ্রনাথ যখন 1922-এ লিখছেন মুক্তধারা, সেই সময় থেকেই রবীন্দ্রনাথ পল্লী সংগঠনের কাজে হাত দিচ্ছেন। সরকারিভাবে শ্রীনিকেতনকে কেন্দ্র করে, সুরুলকে কেন্দ্র করে পল্লী সংগঠনের কাজে হাত দিচ্ছেন তিনি। এবং সেই পল্লী সংগঠনের কাজে একটা বড় অংশ তাকে মন দিতে হচ্ছে ব্যাধির প্রতিকারের জন্য। কারণ এই পল্লী সংগঠনের ফলে যে সমস্ত গ্রামগুলোতে তিনি উপনীত হচ্ছেন বা তার ব্রতী দল উপনীত হচ্ছেন, এবার আমি একটা পত্রিকার কথা বলবো, যে পত্রিকাটির নাম ব্রতী বালক। এই ব্রতী বালক পত্রিকাতে আমরা দেখতে পাবো যে কেমন করে অধিগৃহীত গ্রামগুলিতে বিভিন্ন রকম ভাবে ব্যাধি নিরাময়ের সামাজিক চেষ্টা হচ্ছে। এবং এই সামাজিক চেষ্টায় তখন আমরা সামাজিক চেষ্টার ক্ষেত্রে দেখতে পাবো যে তখন খুব গুরুত্বপূর্ণ ব্যাধি হচ্ছে ম্যালেরিয়া। বিভিন্ন গ্রামে ম্যালেরিয়া হয় এবং সেই ম্যালেরিয়া নিরাময়ের জন্য সামাজিকভাবে এরা সচেষ্ট হয়েছেন। সচেষ্ট হবার পর প্রতিটি গ্রামের প্রতিবালক যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে রবীন্দ্রনাথ যখন কোনো কাজ করেন শুধুমাত্র তিনি এই ভাবের জগতে আটকে থাকছেন না,
ওই যে ডাকঘর দিয়ে শুরু করেছিলাম যে ব্যাধির প্রতিকার কেমন করে হবে, আমি বিচ্ছিন্ন করে দিলে ব্যাধির প্রতিকার হবে না, আমার ঘরটাকে আটকে দিলে ব্যাধির প্রতিকার শুধুমাত্র হবে না, আমার ঘরটা থেকে আমাকে বেরোতে হবে, এবং যখন আমি বেরোতে পারবো, যখন আমি বেরোতে চাইবো, তখন একরকম করে ব্যাধির প্রতিকার হবে। এই যে ব্রতী দলের ছেলে মেয়েগুলি তারা বেরোতে শুরু করলো, বেরোতে শুরু করে তারা গ্রামে উপনীত হলো, গ্রামে উপনীত হয়ে ম্যালেরিয়ার সম্মুখীন হলো। এইবার তারা দেখলো, একেবারে হিসেব করে দেখানো হচ্ছে প্রতিপালকদের এই পত্রিকাতে, যে কারা কারা ম্যালেরিয়ার জন্য গ্রহণ করছেন ওষুধ। গ্রামগুলি তখন আপনারা জানেন যে বিভিন্ন পাড়া এবং পল্লীতে বিভক্ত। সেই পাড়া এবং পল্লীতে বিভক্তির কারণ নানা রকম। কখনো কখনো হিন্দু সমাজের বর্ণভেদ অনুযায়ী পাড়া ভাগ করা হয়, কোনোটা ব্রাহ্মণ পাড়া, কোনোটা সদগোপ পাড়া, যারা প্রতিপালক কাজ করছেন তারা তার খতিয়ান রাখছেন। কখনো এমন ভাগও থাকে হিন্দু পাড়া, মুসলমান পাড়া। এবং খেয়াল করে দেখবেন যে আমাদের সেই ঔপনিবেশিক সমাজে কোথাও একটা হিন্দু মুসলমানের দূরত্ব তৈরি হয়েছে, এবং রবীন্দ্রনাথের এই ব্রতী বালক যারা, তারা যখন যাচ্ছেন বিভিন্ন গ্রামে, হিন্দু পল্লী এবং মুসলমান পল্লী, সেখানে খতিয়ান পাওয়া যাচ্ছে যে মুসলমান পল্লীতে তারা কুইনাইন নিচ্ছেন না, এবং নিচ্ছেন না বলে তাদের কি অনেক বেশি ম্যালেরিয়া হচ্ছে। তাদেরকে চেষ্টা করা হচ্ছে যে যাতে তারা এই ওষুধ নেন, যাতে তারা নিরাময় পান। মনে পড়ে যাবে, নিবেদিতা তখন সদ্য ভারতবর্ষে এসেছেন, এবং ভারতবর্ষে আসবার পরে পরেই তিনি প্লেগের প্রকোপ দেখতে পেয়েছেন। প্লেগ থেকে বাঁচার জন্য সরকার নানা রকম টিকার ব্যবস্থা করছেন, সেই টিকা নিতে হবে, কিন্তু সাধারণ মানুষ নিতে চান না, এবং সাধারণ মানুষ নিতে চান না বলে অনেককে এগিয়ে আসতে হয় টিকা নেয়ার জন্য। ব্রাহ্ম সমাজীরা টিকা নেন, যাতে সাধারণ মানুষ তাদের দেখে অনুপ্রাণিত হয়ে টিকা গ্রহণ করেন। একইভাবে নিবেদিতা তার ডায়েরিতে লেখেন যে তিনি প্লেগ কবলিত কলকাতায় বেরিয়েছেন, সেখানে তিনি শুনছেন যে কিছুতেই মুসলমান পল্লীগুলিতে তারা কেউ টিকা নিতে রাজি হচ্ছেন না। ফলে যখন একটা ব্যাধি আসে, তার নিরাময়ের পদ্ধতিতে আমরা দেখতে পাই আমাদের যে সামাজিক গোষ্ঠীগুলি নানাভাবে বিভক্ত, সেই বিভক্ত সামাজিকতায় কখনো কখনো কোনো কোনো ব্যাধি তার নিরাময় আমরা কিভাবে গ্রহণ করব বা করব না, এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়ে ওঠে। এবং কোনো গোষ্ঠী সেখানে নিরাময়ের জন্য টিকা গ্রহণ করেন, কেউ গ্রহণ করেন না। ফলে ব্যাধির একটা সামাজিক দিক আছে, ব্যাধির একটা শারীরিক দিক আছে, তেমনি ব্যাধির একটা সামাজিক দিক আছে, এবং সেই ব্যাধির সামাজিকতা আমাদের কাছে নানা সময় নানাভাবে প্রকটিত হয়, যেমন এখন হয়েছে। এখন এই যে ঔপনিবেশিক পর্বে নানাভাবে সমাজের নানা স্তরে ব্যাধির যে ক্ষেত্র, সেই ক্ষেত্রগুলোকে অতিক্রম করে একে অপরের কাছে পৌঁছতে পারার যে চেষ্টা, সেই চেষ্টার ইতিহাস কি শুধু আমাদের এই ঔপনিবেশিক পর্বের ইতিহাস? সেই চেষ্টার ইতিহাস কি আমাদের তার পূর্ববর্তী কোনো পর্বে ছিল না? আমি ইতিহাসের দিকে যাব না, আমি সাহিত্যের দিকে যাব। আমি আজকে আমার ব্যাধি ও সামাজিকতার ক্ষেত্রে যে বলতে পারেন যে রূপকল্পটা দিয়ে শুরু করেছিলাম, সেটা হচ্ছে বদ্ধ থাকার রূপকল্প এবং নিজেকে মুক্ত করার রূপকল্প, ঘরকে ছোট করবার এবং ঘরকে বড় করবার, ঘরের মধ্যে অন্তর্ভুক্ত করবার এবং ঘর থেকে বের করে দেবার রূপকল্প। আমি এই রূপকল্প মাথায় রেখে আপনাদের চেনা উপন্যাস সমরেশ বসু ছদ্মনামে, কালকুট ছদ্মনামে লেখা আমি শাম্বর কাছে ফিরে আসব। এখন খেয়াল করবেন যে আমাদের এখন এই যে কোভিড নামক অতিমারিটি এসেছে, এই অতিমারিটি সম্পর্কে আমাদের মোটামুটি জ্ঞান বুদ্ধি মতে ধারণা এই যেটা ভাইরাস বাহিত। কিন্তু একটা পর্ব ছিল যখন আমরা ব্যাধিকে মনে করতাম যে সেটা কোনো পাপের ফল, এবং বিশেষ করে আমাদের কুষ্ঠ এই ব্যাধিটিকে আমরা পাপের ফল বলেই মনে করতাম।
এমনকি এই পাপ বলতে আমরা মূলত যৌন শিথিলতা এবং যৌন পাপকেই মনে রাখতাম। কেন সেটা মনে করতাম তার নানা রকম সামাজিক কারণ থাকতে পারে, কিন্তু এটা সকলেই জানেন যে কুষ্ঠর সঙ্গে এই যৌন শিথিলতা, যৌন পাপ এসবের আদপেই কোনো সম্পর্ক নেই। ফোর্ট উইলিয়াম কলেজে মধুসূদন গুপ্ত 19 শতকে দুদিন ধরে ব্যাধি সংক্রান্ত বক্তৃতা দিয়েছিলেন। তার সেই বক্তৃতায় খুব পরিষ্কারভাবে জানানো হয়েছিল, মধুসূদন গুপ্ত জানিয়েছিলেন যে কুষ্ঠ এই ব্যাধিটি যৌন স্বেচ্ছাচারের ফল। এই ধারণা পরবর্তীকালে বদলে গিয়েছিল, সঙ্গত কারণেই বদলে গিয়েছিল, কিন্তু কুষ্ঠ সম্পর্কে মানুষের ভয় বা ভীতি বদলায়নি অনেকদিন পর্যন্ত। আমি শাম্ব এই উপন্যাসে ফিরব, যেখানে একটা গুহার কথা রয়েছে, যে গুহার বর্ণনা রয়েছে, যে বর্ণনাটা আমাদের কাছে ভয়ঙ্কর বলে মনে হয়। যেখানে ব্যাধিগ্রস্ত শাম্ব, কৃষ্ণপুত্র, তিনি গুহায় এসেছেন এবং গুহায় আসবার পর একটা ব্যাধি কি করে, যারা ব্যাধিগ্রস্ত তাদেরকে আমাদের মূল সমাজ থেকে কি করে আলাদা করে দেয় এবং আলাদা করে দেওয়ার ফলে তারা কি ভয়ঙ্কর জীবন কাটায়, তার একটা বিবরণ এই অংশে আছে। এবং আমি অংশটা পড়ছি, খানিকটা অংশ, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি ভয়ঙ্কর একটা বর্ণনা। একটা গুহা, যে গুহায় শুধু কুষ্ঠরোগগ্রস্ত নিরাশ কতগুলো মানুষ বসে আছেন, যারা জানেন তাদের আর কোনো রকম মুক্তি নেই, মৃত্যুই তাদের একমাত্র পথ, এইটা ভেবে তারা বসে আছেন। তার বিবরণ এই শাম্ব উপন্যাসে আছে। আমি একটু পড়ছি যেখানে শাম্ব এসেছেন। সবাই উল্লাসে হেসে উঠল। নীলাক্ষীও তাদের মতো হেসে শাম্যকে বলল, আমি বলছি তোমাকে এখন পেটের খিদে তো মেটাও, অন্য খিদের কি হয় তা পরে দেখা যাবে। নীলাক্ষীর কথার মধ্যে প্রচ্ছন্ন ইঙ্গিত সকলেই বুঝতে পারল এবং সবাই একসঙ্গে নীলাক্ষীকে সমর্থন করল। শাম্ব দেখলেন বালক বালিকারাও বয়োজ্যেষ্ঠদের কথা শুনে নিজেদের মধ্যে হাসাহাসি করছে। তাদের চোখ মুখের অভিব্যক্তি দেখলেই বোঝা যায় বয়স্কদের কথার অন্তর্নিহিত অর্থ ও তাদের ক্রীড়া কৌশলের কোনো কিছুই তাদের অজ্ঞাত না। যখন মানুষের বিশ্বাস হারিয়ে যায়, তখন তার জীবনে আর কিছুই অবশিষ্ট থাকে না, থাকে কেবল শিষ্ণদর পরায়ণতা। এদের দেখে শাম্ব তার জীবনের এই অভিজ্ঞতাই অর্জন করলেন। কিন্তু মুক্তির কি উপায়? ব্যাধি থেকে আরোগ্যই মুক্তি, মুক্তি দেয় নতুন জীবনের সন্ধান। আবার দেখুন একটা গুহা, যে গুহায় এই মানুষগুলোকে আটকে থাকতে হয়েছে, সমাজ এদেরকে বের করে দিয়েছে। সমাজ বের করে দেওয়ার ফলে তারা এই গুহায় থাকতে বাধ্য হয়েছে। তারা জানেন না যে কোথায় তাদের আরোগ্য। হতাশা তাদের গ্রাস করেছে এবং এই গ্রস্ত অবস্থায় শিষ্ণদর পরায়ণতাই হচ্ছে তাদের একমাত্র মুক্তি। এবং এটা যখন আরেকটু এগোবে, তখন আমরা নীলাক্ষীর কতগুলো কথা, শাম্বকে নীলাক্ষী কামনা করবেন রাত্রিবেলায়, শাম্ব তাকে ফিরিয়ে দেবেন, সেখানে কত একটা অংশ আছে যেটা অসম্ভব মর্মন্তুদ। আমি সেই অংশটা পড়ছি। নীলাক্ষী বলছেন, পড়ছি, নীলাক্ষী আগুনের সামনে দুজনে বসে আছেন এবং সেখানে নীলাক্ষীর জীবনে প্রত্যেক রাত্রেই একাধিক পুরুষ আসেন। এক রাত্রি অতিক্রম করে আরেক রাত্রির দিকে তাকে যেতে হয়, তখন হয়তো অন্য কোনো পুরুষ এসেছেন। কেন এটা হয়েছে নীলাক্ষী বলছেন। শাম্ব তাকে জিজ্ঞেস করেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন পুরুষের সঙ্গ তিনি পান, অন্য পুরুষদেরকে তিনি ভুলে যান। নীলাক্ষী বলছেন, কেন ভুলে যাব, তাকে আমার ভালোই মনে আছে, আমি তার জন্য অনেক কেঁদেছি, কিন্তু আমাদের জীবনে ওসব শোক দুঃখের কি দাম আছে? তুমি শুনলে না, আমরা রোজই একটু একটু করে পচে গলে মরে যাচ্ছি। তোমার মতন নতুন যারা আসে, তারা সবাই কয়েকদিন এইরকমই ভাবে, আলাদা দূরে সরে থাকতে চায়। তারপরে যখন বুঝতে পারে ওতে কোনো লাভ নেই, তখন সকলের সঙ্গে মিশে যায়। তুমিও যাবে, তবে মিছে কেন দেরি করছো? আমাদের ঘর সমাজ বলে এখন কিছুই নেই, মরতে মরতেও আমরা আমাদের নিয়েই থাকবো। খেয়াল করুন,
যে একটা মরতে মরতে আমরা আমাদের নিয়েই থাকব, এই অসম্ভব একটা বলতে পারেন যে আত্মরতিময় একটা জীবন, সেই জীবন তারা যাপন করছেন। সেই জীবন তারা সেখানে যাপন করেন, সেখানে থাকেন, এবং সাম্য এসে শেষ পর্যন্ত তাদেরকে আরোগ্যের পথ দেখায়। কিন্তু সবাই তো সাম্য নন, সবাই তো সেই পুরনো আরোগ্যের পথ দেখাতে পারেন না। তাহলে কি অপেক্ষা করে আধুনিক কুষ্ঠরোগীদের জন্য? সমরেশের আর কালকুট নয়, সমরেশের মহাকালের রথের ঘোড়া, তার কথা মনে পড়বে। আবারও দেখুন, আমি শুরু করেছিলাম ওই বদ্ধ ঘরের কথায়। মহাকালের রথের ঘোড়া, আপনাদের মনে পড়ে যাবে রুহিতন কর্মীর কথা। সেখানে রুহিতন শেষ পর্যন্ত জেল থেকে ছাড়া পায়। কুষ্ঠ হয়েছে তার। কুষ্ঠ হবার পর, জেল থেকে ছাড়া পাওয়ার পর যখন সে বাড়িতে আসে, তখন বিপ্লব পরবর্তী সময় সবকিছু বদলে গেছে। রুহিতনের পরিবারের নতুন ঘর হয়েছে, কিন্তু সেখানে রুহিতন আশ্রয় পায় না, সেখানে তার থাকবার জায়গা নেই। তার জন্য পুরনো যে জায়গা, যেটা ছেড়ে এসেছিলেন তার পরিবার, সেই পরিবারে একটা খাটিয়ায় রুহিতনকে থাকতে হবে, একা একা থাকতে হবে। তার সঙ্গে আর কেউ থাকবে না, কারণ সে তো কুষ্ঠ রোগী, তাকে তো আলাদা থাকতেই হবে। তার তো কোনো সমাজ নেই, অথচ সমাজ পরিবর্তনের জন্যই তো একদিন তার লড়াই। আজকে লড়াই শেষ হয়েছে। বিপ্লব যে জায়গায় সমাজকে নিয়ে যাবে ভেবেছিল, সেই জায়গায় বিপ্লব সমাজকে নিয়ে যেতে পারেনি। রুহিতন ফিরে এসেছেন, কুষ্ঠরোগগ্রস্ত রুহিতন। রুহিতন থাকেন একদম আলাদা একটা ঘরে, তাকে থাকতে বাধ্য করা হয়, এবং রুহিতন সেটা মেনে নিতে পারেন না। রুহিতন সাম্য নন, কোন নিরাময়ের পথ তখন তার জানা নেই। আমাদের পুরাণের নায়ক সাম্য যা করতে পারেন, রুহিতন তা করতে পারেন না। এবং শেষ পর্যন্ত আপনাদের মনে পড়ে যাবে যে রুহিতনের আঙুলগুলো রোগে ক্ষয়ে গেছে। ক্ষয়ে যাওয়া আঙুল দিয়ে কি করে রুহিতন? লুকোনো জায়গায় তার বন্দুক ছিল, সেই বন্দুকটাকে খুঁজে বার করেছে রুহিতন। রুহিতন বন্দুকটা দুই হাঁটুতে চেপে ধরে, বাক্সটা তুলল, মোটা পিচবোর্ডের বাক্স, হাত দিতেই খসে খসে পড়ল। তার সঙ্গে কতগুলো টোটা, থাবায় তুলে টোটার গন্ধ শুকলো, মাটির সোঁদা গন্ধ গা স্যাঁতস্যাঁতে। সে বন্দুকটা তুলে নিল, গাছের ফাঁক দিয়ে আবছা আলো এসে পড়ছে। দেখা গেল কাঠের বাঁটে পোকা বা উইয়ে খাওয়া ফুটো ফুটো দাগ। দুই ব্যারেলের মুখেই মাটি জাম হয়ে রয়েছে। রুহিতন তার ডান হাতের তর্জনীর অবশিষ্ট 3 ভাগের 1 ভাগ দিয়ে ট্রিগারে রাখল। বুকের কাছে বাঁট চেপে ট্রিগারে ক্ষয়প্রাপ্ত তর্জনী দিয়ে চাপ দিল। জং ধরার একটা শব্দ হলো, কিন্তু ট্রিগার নড়ে উঠল। এই ক্ষয়প্রাপ্ত আঙুল এখনো ট্রিগার টিপতে সক্ষম। ক্ষয়ে যাওয়া আঙুল রুহিতনের, তার পায়ের আঙুল ক্ষয়ে গেছে, তার হাতের আঙুল ক্ষয়ে গেছে। এই সমাজ তাকে আর কোনো জায়গা দেবে না, তার জন্য বরাদ্দ হয়েছে আলাদা একটা ঘর, যে ঘরেই তাকে থাকতে হবে। এখন এখানে আমরা বুঝতে পারি যে দেখুন, এখন কুষ্ঠরোগ নিয়ে এরকম আর উপন্যাস লেখা হবে না, কারণ কুষ্ঠরোগ সম্পর্কে আমাদের যে মনোভঙ্গি, সেই মনোভঙ্গি গেছে বদলে। তার মানে রোগের চরিত্র বদলায়, রোগের চরিত্র বদলানোর সঙ্গে সঙ্গে রোগ সম্পর্কে আমাদের সামাজিক মনোভঙ্গি বদলায়, এবং যখন সেই সামাজিক মনোভঙ্গি বদলায়, তখন আমরা সেই রোগটাকে নিয়ে আগের মতো আর ভাবি না বলেই আমাদের ব্যাধি নিয়ে, রোগ নিয়ে যে সমস্ত উপন্যাস লেখা হয়, তা নির্ভর করে, তার পরিণতি নির্ভর করে, তার চরিত্র নির্ভর করে, তার চেহারা নির্ভর করে সেই ব্যাধি আমাদের সামাজিক মনোভঙ্গি কি, ঠিক তার উপরে। কিন্তু প্রতি ক্ষেত্রেই একটা জিনিস ঘুরে ঘুরে আসে, সেটা হলো এই যে যিনি ব্যাধিগ্রস্ত হয়েছেন তাকে
আমরা দূরে সরিয়ে রাখবো? এই ব্যাধি থেকে নিরাময়ের জন্য সামাজিকভাবে আমরা অগ্রসর হব, নাকি আমরা নিজেদেরকে বাঁচাবো? আমার মনে হয় যে এই প্রশ্নগুলো বারে বারে আসে বলেই আমরা এখন যখন অতিমারি এসেছে তখন আমরা আবার এই প্রশ্নগুলোর সম্মুখীন হচ্ছি। এখন ধরুন এই যে অতিমারির মুখোমুখি হয়েছি আমরা, এই অতিমারির সামাজিক অর্থনৈতিক চেহারাটা ঠিক কি সেটা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারছি না, কারণ আমরা এই ব্যাধির মধ্যে রয়েছি। ইতিউতি খবরের কাগজ পড়লে আমরা টের পাচ্ছি এমন ঘটনা দুরকম মনোভঙ্গি চোখে পড়ছে। একরকম মনোভঙ্গি হলো এই যে মানুষটাকে আমরা একেবারে মরতে দিয়ে নিজেরা প্রাণে বাঁচব। দেখা যাচ্ছে যারা হয়তো সেবিকা কোনো কোভিড হাসপাতালে কাজ করেন, তারা যখন বাড়ি ফিরছেন তখন তাদের বাড়িওয়ালা আর থাকতে দিতে নারাজ। মহল্লার লোকজন তাদেরকে সেখান থেকে উঠে যেতে বলছেন। এরকম খবর আমাদের কানে আসছে। আমরা এটাও বুঝতে পারছি যে এই অতিমারি আমাদের সামাজিক যে অর্থনৈতিক বিভিন্নতা, সেই বিভিন্নতাকে খুব স্পষ্ট করে তুলে ধরছে। যাদের আছে তারা এখনো অনেকটা নিরাপদ, যাদের চাকরি চলে যাচ্ছে, সঞ্চিত অর্থ কম, তারা নিরাপদ নন। এই অবস্থায় এটাও খেয়াল করছি যে অনেকেই অগ্রসর হচ্ছেন এবং অগ্রসর হয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এবং এখানে দাঁড়িয়ে আমি আর একটা সমাজের ইঙ্গিত পাচ্ছি। সেই ইঙ্গিতটা হচ্ছে এই, সেটা হচ্ছে যে রাষ্ট্রিকতার বাইরের একটা সমাজ। আমি যে রবীন্দ্রনাথের কথা দিয়ে আজকে শুরু করেছিলাম, সেই রবীন্দ্রনাথ বরাবর এটা ভাববার চেষ্টা করেছিলেন যে কারণে 1905-এ যখন স্বদেশী সমাজ লিখলেন, হেমন্তবালা দেবীকে একটা চিঠিতে রবীন্দ্রনাথ দুঃখ করে জানিয়েছিলেন যে আমি যখন স্বদেশী সমাজ পড়লাম তখন সেই স্বদেশী সমাজ প্রবন্ধ মিনার্ভা থিয়েটারে পড়বার পর আমাকে কংগ্রেসীরা ভীষণ উপহাস করলো। তারা বলল যে এটা কখনো হতেই পারে না যে সাধারণ মানুষ তারা একটা নিজস্ব সমাজ তৈরি করবে। কংগ্রেসীরা আমাকে বলল যে আমি লেখাপড়া জানি না, সমাজ কি করে গড়ে ওঠে তার ইতিহাস আমি জানি না, তাই আমার মতো মূর্খ একজন মানুষ সে মনে করছে যে সামাজিক মানুষ নিজেই সমাজের একটা চরিত্র, চেহারা, সংগঠন তৈরি করবে। রবীন্দ্রনাথ বারবার এটা ভাববার চেষ্টা করেছেন যে সমাজ তার একটা দায়িত্ব আছে, রাষ্ট্রিকতার বাইরে সমাজের একটা চরিত্র আছে, যাকে আমরা সিভিল সোসাইটি মুভমেন্ট বলি এখনকার ভাষায়। তারই একটা চরিত্র রবীন্দ্রনাথের এই লেখায়, রবীন্দ্রনাথের এই ভাবনায় হয়তো ফুটে উঠছিল। এবং সেই জন্য যেভাবে তিনি প্রতিবালকদের দিয়ে ব্যাধি নিরাময়ের কথা ভাবছিলেন সেটা আমার কাছে সেই জন্য এত গুরুত্বপূর্ণ লাগছিল। আজকে যখন এই কোভিডের মধ্যে আমরা পড়েছি তখন আবার বারে বারে মনে হচ্ছে যে খুব খুব সংক্ষেপে হলেও ইতিউতি আমরা এমন অনেক উপসর্গ দেখতে পাচ্ছি যে উপসর্গ আমাদের আবার ওই রাবীন্দ্রিক অর্থে সমাজ সংগঠনের কথা মনে করিয়ে দিচ্ছে। রাষ্ট্রনৈতিকতা যখন এই কোভিডকে ব্যবহার করতে চায় তখন স্বভাবতই তাদের একটা নিহিত উদ্দেশ্য থাকে। সেই নিহিত উদ্দেশ্য কি সেটা আমরা টের পাচ্ছি। রাষ্ট্রিক পরিসরে, রাজনৈতিক পরিসরে কে কিভাবে এই ব্যাধিকে ব্যবহার করে তাদের জনপ্রিয়তা, তাদের ভবিষ্যতের ভোট নির্ণয় করবেন, তার একটা ভূমিকা যেমন এই ব্যাধি, এই অতিমারি তৈরি করছে, তেমন তার পাশাপাশি আর একটা জায়গা তৈরি হচ্ছে যেটা আমাদের সমাজ তৈরি করছে, যে সমাজ মানুষের পাশে দাঁড়াচ্ছে, ঘর ভেঙেই মানুষের পাশে দাঁড়াচ্ছে। এমন খবর আমাদের কাছে আসছে যে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে হয়তো কাজ করতে গেছেন কেউ, তিনি তারপর শেষ পর্যন্ত সেই কাজ করতে গিয়ে ব্যাধিগ্রস্ত হয়েছেন, মারা যাচ্ছেন। সেই খবরটুকু আমরা খেয়াল রাখছি। ফলে এই অতিমারি, যে অতিমারির ভবিষ্যৎ আমরা জানি না, যে অতিমারি আমরা আশা করতে পারি মাত্র যে কখনো হয়তো এই অতিমারি
একদিন শেষ হবে, আমরা আবার হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিনা জানি না, হয়তো আমরা যে বিধিনিষেধ নিয়ে রয়েছি সেই বিধিনিষেধ গুলো নিয়েই ফিরতে হবে আমাদেরকে, কিন্তু হয়তো ফিরবো। তো এই হলো আমার আগাগোড়া মনে হয়। আমি ইচ্ছে করেই খুব জরুরি তাত্ত্বিক কথাগুলো এড়িয়ে গেলাম। আমি আসলে কতগুলো পাঠ্য ব্যবহার করলাম এবং সেই পাঠ্যগুলো ব্যবহার করে একটা কথাই ভাববার চেষ্টা করলাম যে ব্যাধি যখন হয় তখন আমাদের মূল একটা দ্বিধাগ্রস্ততা তৈরি হয় যে মানুষটিকে আমরা দূরে রাখবো না কাছে টেনে নেব। দুটো পদ্ধতির কথা আমরা ভাবতে পারি, দূরে ঠেলে দেওয়ার পদ্ধতি, কাছে টেনে নেওয়ার পদ্ধতি। কাছে টেনে নেওয়ার অর্থ তার পাশে দাঁড়ানো। যখনই আমরা দেখেছি বিভিন্ন ব্যাধি এসেছে, সেই ব্যাধি সম্পর্কে আমাদের মনোভাব থেকেই এই ধারণাগুলো তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত আমরা এই সিদ্ধান্তে এলাম যে অতিমারি, আমরা এখন যে অতিমারির সম্মুখীন হয়েছি সেই অতিমারির অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক চরিত্র এখনো আমরা পুরোটা বুঝতে পারিনি, কিন্তু হয়তো একদিন বুঝতে পারবো। কিন্তু যখন বুঝতে পারবো তার আগেই একটা সামাজিক প্রবণতা আমাদের চোখে পড়ছে যেটা ইতিবাচক, এবং যে সামাজিক প্রবণতাটার জন্যই আমার বলতে ইচ্ছে করে যে আমাদের মানুষের ভেতরেও যে মানুষ, অন্য একজন মানুষ থাকে, সেটা আমরা টের পাচ্ছি। এটাই আমাদের কাছে অতিমারির সময়ের একটা গভীরতর আশ্বাস। এবং মনে রাখবেন যে এই আশ্বাসটুকু ছাড়া আমাদের আর সত্যি আর কোনো উপায় নেই, কারণ এই অতিমারি আমাদের বুঝিয়ে দিয়েছে আমাদের অর্থনৈতিক যে অসাম্য সেটা কতটা সংকটময় হতে পারে। এই অতিমারি আমাদের বুঝিয়ে দিয়েছে। আপনি ভাবুন যে যে সামাজিক দূরত্বের কথা বলা হচ্ছে, আপনি একেবারে বাস্তব অভিজ্ঞতার সূত্রে ভাবুন, কলকাতার বিভিন্ন বস্তিতে যে মানুষেরা থাকেন, নানা জায়গায় যারা কাজ করেন, এমনও আপনারা জানেন যে একটা ঘর 7 জন হয়তো থাকেন, দুপুরবেলা একজন শুতে আসতেন, তারপর কাজে বেরিয়ে যেতেন বলে সেই অংশটা খালি হতো, রাত্রিবেলায় আরেকজন শুতে আসতেন। এই মানুষগুলোকে যদি আমরা বলি যে আপনারা সকলেই পরস্পরের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, তাহলে প্রশ্নটা আসলে আমাদের অর্থনৈতিক অসাম্যের দিকেই আরেকবার আঙুল তুলতে ইচ্ছে করবে। গ্রাম, মফস্বল তুলনায় সুবিধাজনক। আপনি ইচ্ছে করলে পাশের মাঠে গিয়ে বসতে পারেন, কিন্তু কলকাতার ভেতরে যে অনেকগুলো কলকাতা আছে সেখানে তা বসতে পারেন না। ফলে এই সমস্ত প্রশ্নের মুখোমুখি আমাদের ভবিষ্যতে হতে হবে। এই প্রশ্নগুলোর জবাব আমাদেরকে দিতে হবে। আমাদের জন্য হয়তো ভবিষ্যৎ পৃথিবীতে অনেক অনেক ভাইরাস অপেক্ষা করে আছে, যারা আমাদের এই প্রযুক্তির, ভোগবাদী প্রযুক্তির সুবাদেই হয়তো একসময় আবার আত্মপ্রকাশ করবে। আর তখন বারে বারেই আমাদেরকে ওই একই প্রশ্নের সম্মুখীন হতে হবে যে কি করে আমরা একটা ঘর বানাবো, বন্ধ ঘর নয়, জানলা খুলে দেওয়া ঘর, এবং সেখানে দাঁড়িয়ে আমাদের বারবার ব্যাধির সঙ্গে লড়াই করতে করতে বলতে হবে যে এটাই লড়াই করবার উপায়। যারা বলবেন যে এটা উপায় নয়, তাদেরকে আবারও ডাকঘরের কথায় বলতে হবে, চুপ করো অবিশ্বাসী, কথা বলো না। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ বিশ্বজিৎ। মুগ্ধ হয়ে শুনলাম। অসামান্য। কি করে জানলা খুলে দেওয়ার ঘর আমরা তৈরি করব, মানুষটিকে দূরে রাখবো না কাছে টেনে নেব, কি হবে আমাদের সমাজ সংগঠনের চেহারা। অসামান্য। আমি এই আলোচনার পরেই প্রশ্ন উত্তরে যাব না, এই রেশ রেখে আমরা পরবর্তী বক্তা ডক্টর জয়দীপ ঘোষ, অধ্যাপক জয়দীপ ঘোষের বক্তৃতায় ফিরব। জয়দীপ ঘোষের বিষয় মারিকাল, মানব সম্পর্কের পুনর্মূল্যায়ন। জয়দীপ ঘোষ অত্যন্ত ছাত্র দরদী এবং প্রিয় শিক্ষক, আমাদেরও খুব প্রিয় বক্তা এবং প্রিয় মানুষ। বারে বারে আমাদের নানা আগ্রহ তিনি অনায়াস বক্তৃতায় বিশ্লেষণ করে শুনিয়েছেন। অনাবিল অনায়াস তার ব্যাখ্যা পদ্ধতি যে কোনো বিষয়কে সহজেই পৌঁছে দেয় আমাদের কাছে, আমরা তার গুণগ্রাহী। জয়দীপ ঘোষের প্রকাশিত গ্রন্থ প্রশান্ত চন্দ্র মহলানবিশ ও রবীন্দ্র গ্রন্থ প্রকাশের দায় দায়িত্ব। সম্পাদিত বই স্মৃতিকথায় শান্তিনিকেতন, প্যাপিরাস থেকে কিশোরদের জন্য জীবনী সিরিজে লেখা প্রফুল্লচন্দ্র
তার উল্লেখযোগ্য আরেকটি গ্রন্থ। জয়দীপের আগ্রহের বিষয় রবীন্দ্রনাথ, 19 শতকের বাঙালি সংস্কৃতি এবং কবিতা। আমি জয়দীপকে অনুরোধ করব তার বক্তৃতার জন্য। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ জয়দীপ, একটু শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জয়দীপকে দেখতে পাচ্ছি না। জয়দীপের কি ক্যামেরা বন্ধ আছে? ও, আমার না, বন্ধ তো নেই। দেখা যাচ্ছে না? আমি তো দেখতে পাচ্ছি না হ্যালো, জয়দীপকে। হ্যাঁ দেখা জয়দীপ, যাচ্ছে না? তোমাকে না, দেখা দেখতে যাচ্ছে পাচ্ছি না, না। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে তো। দেখা ও যাচ্ছে। আচ্ছা, দেখা আমি যাচ্ছে। আমি পাচ্ছি যাচ্ছে? না তাহলে কোনো। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, হ্যাঁ এমনি দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মানে সে দেখা না গেলেও চলবে, কথা কথা শোনা গেলেও চলবে অবশ্য। হ্যাঁ, অবশ্যই যাই হোক, অবশ্যই হ্যাঁ, অবশ্যই। দেখা, ঠিক আছে, ওকে। প্রথমেই ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ কর্তৃপক্ষ তারা আমাকে ডেকেছেন, আমাকে তারা বারবারই ডেকেছেন আগেও, সেজন্য আমি খুবই কৃতজ্ঞ তাদের কাছে। এবং আমার সহবক্তা, আমার বন্ধু অধ্যাপক বিশ্বজিৎ রায়, এবং এখানে যারা সুধী বৃন্দ যারা শুনছেন তাদেরকে আমার শ্রদ্ধা জানাই, আমার অভিনন্দন জানাই। এরকম একটা সময়ে এরকম একটা বিষয় নিয়ে কথা বলা বেশ কঠিন, বিশেষ করে বিশ্বজিতের বলার পরে কঠিন, আরো কঠিন হয়ে যায়। কেননা সত্যি সত্যি কথা বলতে কি, বিশ্বজিৎ যা বলেছেন সেইগুলি আর এক রকম ভাবেই বলা ছাড়া আর কোনো উপায় নেই। মানে বিশ্বজিৎ মূল জরুরি কথাগুলো সবই বলেছেন খুবই সুন্দর করে। আমার যে বিষয় আমি আমি যেটা বলবো তার একটা শিরোনাম মোটামুটি আমি এরকম দিয়েছিলাম যে মারিকাল, মানব সম্পর্কের পুনর্মূল্যায়ন, এরকম একটা বিষয় আমি এরকম একটা শিরোনাম দিয়েছিলাম। তো এই যে পুনর্মূল্যায়ন কথাটা আমি লিখেছি, তার কারণ আমি সত্যিই আন্তরিকভাবে মনে করি যে এই মহামারী সেটা বহুদিন ধরে, বহুকাল ধরে, হয়তো মানব ইতিহাসের প্রথম দিন থেকেই সেটা অংশ হয়ে আছে, তার রেকর্ডেড ডেটা থাক বা না থাক। কিন্তু এখন আমরা যে সময়ে দাঁড়িয়ে আছি সেখানে একটা সত্যি পুনর্মূল্যায়নের, এই মানব সম্পর্কের পুনর্মূল্যায়ন, এই মারিকালের পটভূমিতে এই মানব সম্পর্কের পুনর্মূল্যায়নের একটা জায়গা তৈরি হয়েছে। দেখুন, এটা তো ঠিক যে সভ্যতার যে ইতিহাস, সেই সভ্যতার ইতিহাসের যে চলন, সেই চলনটা লিনিয়ার নয়, একমুখী নয়, তার নানা রকম বাঁক বদল হয়। সেই তা কখনো পিছনে ফেরে, আবার সামনের দিকে দ্রুত গতিতে এগোয়, ইত্যাদি নানা রকম তার চলনটা খুবই কমপ্লেক্স। কিন্তু আমি নিজে আন্তরিকভাবে মনে করি যে এই চলনটা মোটের ওপরে তা সুসামাজিকতার দিকেই ধীরে ধীরে এগোয়। ওই কমপ্লেক্স চলনটাকে স্বীকার করে এটা আমি মনে করি। মানে ধরুন, আজ থেকে 100 বছর আগে মেয়েদের যে অবস্থান ছিল সমাজে, আজ তা নেই। আমি বলছি না যে একটা পারফেক্ট অবস্থানে আমরা এখন বিরাজ করছি, এরকম নয়। কিন্তু 100 বছর আগে মেয়েদের অবস্থান যা ছিল আজকে তা নেই। 100 বছর আগে সমাজে জাতপাতের যে অবস্থা ছিল আজকে তা নেই। এগেইন তার সেটা কোনো, আমরা কোনো সুপ্রিম অবস্থানে চলে যাইনি, কিন্তু আজকে তা নেই। 100 বছর আগে বা 200 বছর আগে, 500 বছর আগে চিকিৎসা শাস্ত্রের যে ইয়ে ছিল, এই মারিকে নিয়ে আমাদের যে মনোভঙ্গি ছিল তা খুবই বদলেছে। সমাজ, ইতিহাস, ভূগোল সবই বদলেছে, এবং সঙ্গে সঙ্গে আমাদের যে মানব সম্পর্কের যে বিন্যাস সেটাও বদলেছে। এবং আমি নিজে মনে করি যে মোটের ওপর সেটা, ওই যে বললাম যে সুসামাজিকতার দিকেই অগ্রসর হয়েছে। তার একটা প্রগতিরই জার্নি, সভ্যতার জার্নি একটা প্রগতির দিকেই জার্নি, তার কমপ্লেক্সিটিকে স্বীকার করে নিয়েও আমি মনে করি। মানে ধরুন, এই যে আমরা আজকে যে ওয়েবিনার করছি ভবানীপুর এডুকেশন সোসাইটির কলেজের ব্যবস্থাপনায়, সত্যিই তো এটা অস্বীকার করবার কোনো উপায় নেই যে এই যে সোশ্যাল ডিস্টেন্সিং আমরা বলছি, সামাজিক দূরত্বীকরণ, সেইটা 100 বছর আগে এই শব্দটার যা মানে ছিল, এই শব্দটা ছিল কিনা আমি জানি না, কিন্তু যদি থাকতো তাহলে 100 বছর আগে তার যা অর্থ থাকতো, আজকে সেই অর্থটা পাল্টে গেছে। অন্তত তাকে একটা পুনর্মূল্যায়ন করার জায়গা তৈরি হয়েছে। সত্যিই তো আমরা ধরুন, এই যে আমরা এখানে কথা বলছি 3 দিন ধরে, বিশিষ্ট মানুষেরা কথা বলবেন, বিশ্বভারতীর তে বসে
সেখানকার একজন বিশিষ্ট অধ্যাপক কথা বলছেন, তার সঙ্গে সঙ্গে কথা বলছেন আমেরিকার ইলিনয় ইউনিভার্সিটির একজন মানুষ, তার সঙ্গে সঙ্গে কথা বলছেন উড়িষ্যা সরকারের বিশিষ্ট পরামর্শদাতা একজন সুধী মানুষ, এবং আমরা সকলে সেসব শুনছি। এইটাকে আমি কিন্তু খুব কম অ্যাচিভমেন্ট, মানুষের যে প্রজ্ঞা, মানুষের যে ইন্টেলেক্ট, তার যে একটা খুব কম অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। এটা এটা আমার কাছে একটা মূল্য আছে। মানে সায়েন্স, ফিলোসফি, হিস্ট্রির মতো যে মৌলিক জ্ঞান চর্চা, সেটা বাদ দিয়েও আমি বলছি যে আমাদের যে উপযোগবাদী জ্ঞান চর্চা, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল সায়েন্স, তারও অগ্রগতি আমাদের কিন্তু এই সামাজিক সম্পর্কে একটা প্রভাব ফেলেছে, এবং সেই প্রভাব মোটের ওপর ভালোর দিকেই। এটা আমি সত্যি আন্তরিকভাবে মনে করি। মানে আহ মানে এটাকে আমি মোটেই কম করে দেখতে চাই না যে এটা তো একটা যন্ত্র মাত্র, এরকম আমি বলতে চাই না। এই যন্ত্র মানুষের সম্পর্কেও প্রভাব ফেলে। মানে এটা তো আমি আমি তো নিজে বুঝতে পারি যে গত গত 3 মাস ধরে আমি বাড়িতে বন্দি হয়ে আছি, কিন্তু এই গত 3 মাসে এই এই সূত্রে, এই ওয়েবিনারের সূত্রেই আমার এমন নতুন বিভিন্ন বয়সের নতুন বন্ধুদের সংস্পর্শ আমার হয়েছে। উত্তরবঙ্গ থেকে, দিল্লি থেকে এরকম মানুষ আমাকে ফোন করেছেন তাদের কিছু প্রশ্ন নিয়ে কিংবা কৌতূহল নিয়ে ইত্যাদি, যাদের সঙ্গে আমার একটা বন্ধুত্ব তৈরি হতে পেরেছে। এটা তো হতে পেরেছে, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। আজ থেকে ধরুন যদি যদি 6 মাসের মধ্যে এই এই ভাইরাসের কোনো ভ্যাকসিন বেরোয়, আমি জানি না বেরোবে কিনা, কিন্তু যদি বেরোয় সেটাও এগেইন একটা হিউম্যান অ্যাচিভমেন্ট, একটা গ্রেট হিউম্যান অ্যাচিভমেন্ট, আমার আপনার সকলেরই পিঠ চাপড়ে দেওয়ার মতো একটা অ্যাচিভমেন্ট। কেননা ধরুন সপ্তদশ শতাব্দীতে যখন গোটা গোটা সপ্তদশ শতাব্দী জুড়ে ইউরোপ যখন প্লেগের প্রকোপে মর কার্যত, হ্যাঁ, প্রতি 2 বছর 4 বছর অন্তর নতুন করে প্লেগ আউটব্রেক করে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যায়, অসহায়ের মতো মারা যায়। সেই প্লেগের ভ্যাকসিন আসতে আসতে কিন্তু 200 বছর লেগেছিল। কিন্তু আজকে যদি আমরা সত্যি 6 মাস বা 1 বছরে সেই ভ্যাকসিনকে অ্যাচিভ করতে পারি, তাহলে সেটা আমাদের আমাদের গ্রেট এন্ডেভার, গ্রেট অ্যাচিভমেন্ট, তাতে কোনো সন্দেহ নেই। এটা আমি সত্যি মানুষের মানুষের প্রজ্ঞা, মানুষের জানাশোনার একটা গৌরবোজ্জ্বল অধ্যায় বলেই মনে করি। এবং সেই কারণেই আহ আমাদের যে সম্পর্কের যে ধারা, তারও একটা পুনর্মূল্যায়ন করার আমার মনে হয় অবকাশ আছে, যেটা বিশ্বজিৎ তার বক্তৃতার মধ্যে বিশেষভাবে বলেছেন যে আহ সত্যি সেটা মানে বিশ্বজিৎও এক ধরনের পুনর্মূল্যায়নই করেছেন। তো আহ এখন এই পুনর্মূল্যায়ন করতে বসে আমি দুটো তিনটে ছোট ছোট কথা বলতে চাই। কিন্তু তার আগে আমরা যদি একবার দেখি যে আমাদের সাহিত্যে, এবং সাহিত্যে শুধু নয়, ইতিহাসেও বটে, এই এই মারি, এই মহামারী ইত্যাদি, সেইগুলো নিয়ে মোটের উপর কি ধরনের লেখালেখি হয়েছে। মানে লেখালেখি কি ধরনের হয়েছে তার বিবরণ আমি দেব না, সেটা আজকের বিষয় নয়। কিন্তু সেই ধরনের লেখালেখিতে লেখকরা কি লিখতে চেয়েছেন। কিন্তু সাহিত্যে যাওয়ার আগে দুটো ছোট্ট ইতিহাস থেকে দুটো নমুনা দিয়ে নিই। ধরা যাক 19 শতকের সংবাদপত্র, সাময়িক পত্রগুলো থেকে আমি যদি দুটো কথা বলি, তাহলে দেখবেন যে এই যে আমি বলছি যে ধরুন ব্যবস্থাপনা, হ্যাঁ, মানব সম্পর্কের কথায় আসছি, কিন্তু ব্যবস্থাপনা দেখুন 19 শতকের একটা ধরুন এই সমাচার দর্পণের একটা দিনের খবর আমি আপনাদের বলছি। সমাচার দর্পণে 1821 খ্রিস্টাব্দের 19শে মে সমাচার দর্পণ পত্রিকায় লেখা হচ্ছে একটা খবর। সেই খবরটা হচ্ছে যে যারা মলভাণ্ড নিয়ে যান, ঠিক আছে, স্যানিটেশনের যে ব্যবস্থা সেটা তো খুবই অন্যরকম ছিল 19 শতকে। হ্যাঁ, প্রকাশ্যে মলত্যাগ করা এবং খাটা পায়খানা যেটাকে বলে, এখানে সেই শব্দটাই ব্যবহার করা আছে বলে আমি ব্যবহার করলাম। সেখানে এরকম একটা গভর্নমেন্ট থেকে এরকম একটা নির্দেশিকা আসছে। দেখুন কতটা বদলে গেছে। আমি ব্যবস্থাপনার কথা বলছি, যে সেইখানে তাদেরকে বলা হচ্ছে হালালখোর, যারা ওই মলভাণ্ড নিয়ে একটা জায়গা থেকে, মানে তারা তারা নিয়ে যান আর কি, বাড়ি বাড়ি থেকে মলভাণ্ড বয়ে নিয়ে যান, ঠিক আছে, হালালখোর। বলছে যে এদেরকে গভর্নমেন্ট নির্দেশ দিচ্ছে যে তারা কেবলমাত্র রাত্রেই তাদের কাজ করতে পারবেন, দিনের বেলা এই কাজ করতে পারবেন না। কেননা দিনের বেলা অনবরত লোক গমনাগমন করে, এবং তাছাড়া এই মলভার যখন নির্মল গঙ্গা জলে নিক্ষেপিত হয়, তখন দিনের বেলা লোকেদের স্নান ইত্যাদিরও ব্যাঘাত ঘটে। সেই জন্য গভর্নমেন্ট নির্দেশ দিচ্ছে যে রাত্রিবেলা ওই যারা মলভাণ্ড বহন করেন, তারা রাত্রিবেলা ওইটি বহন করবেন এবং রাত্রিবেলা গঙ্গার জলে নিক্ষেপ করবেন, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু দিনের বেলা ওই স্নান করছে তার মধ্যখানে ওইটি নিক্ষেপ করবেন না। হ্যাঁ, এইটা হচ্ছে ওই খবরের মোটের ওপর বক্তব্য।
বুঝতেই পারছি যে সেই সমাজ থেকে আমরা বেরিয়ে এসেছি। আমাদের আমাদের স্যানিটাইজেশন পদ্ধতি তার খুবই বদল হয়েছে। আমাদের আমাদের যে গণস্বাস্থ্য ব্যবস্থা, সেই গণস্বাস্থ্য ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হয়েছে। ফলে মানুষে মানুষের সম্পর্কেরও সেখানে পরিবর্তন হয়েছে, সে কথা আমি পরে আসছি। কিংবা ধরুন আর একটা দিনের খবর যদি আমি বলি, এইটা হচ্ছে 1825 খ্রিস্টাব্দের 3rd সেপ্টেম্বর এই দিনের খবর। সেখানে বলা হচ্ছে যে একটা মানুষকে তার আত্মীয় স্বজন, তারা অবস্থাপন্ন মানুষ কিন্তু, হ্যাঁ, তার আত্মীয় স্বজন গঙ্গা তীরে নিয়ে এসছেন। তিনি কফাভিভূত হয়েছেন, এই শব্দটা ব্যবহার করা আছে, মানে তার কফ ইত্যাদি হচ্ছে, ফলে লোকে ধরে নিয়েছে যে তিনি মারা যাবেন। তাহার মৃত্যু নিশ্চয় বোধ করিয়া চিতা প্রস্তুত করিল ও তাকে চিতার ওপর তুলিয়া অগ্নি দিল। কিঞ্চিৎকাল পরে অগ্নির উত্তাপে সে উঠিয়া বসিল। সে তখনও মরেনি, সে উঠে বসেছে। তার ওই কলেরা বা প্লেগ বা কিছু একটা হয়েছে, হ্যাঁ, সে উঠে বসেছে। এবং সেই জন্য তাহার আত্মীয়রা যারা এসেছিলেন, তারা তাহার মস্তকে যষ্টাঘাত করিয়া তৎক্ষণাৎ খুন করিল এবং অগ্নির মধ্যে পুনর্বার নিক্ষেপ করিল। যে ওই লোকটাকে বাঁচিয়ে রাখার কোনো মানে হয় না। একেতে ও মরবে খানিকক্ষণ পরে, তারপরে আবার ও ছোঁয়াচে রোগ হয়েছে, ফলে ওকে বাঁচিয়ে রাখার কোনো মানে হয় না। আত্মীয়রাই তাকে মাথায় ওই আগুনের জ্বালায়, সে যখন চিতার মধ্যেই উঠে বসেছে, তখন তার মাথায় লাঠির আঘাত করে তাকে আর একবার ওই অগ্নির মধ্যে নিক্ষেপ করলো। আমি এটাকে কোনো জেনারেলাইজ করছি না, 19 শতকের কোনো জেনারেলাইজ ব্যবস্থা বলছি না, কিন্তু আমি বলছি যে এই যে আতঙ্ক, ভয়, হ্যাঁ, রোগ সম্পর্কে এই যে ভয়, এই ভয়ের প্রকোপ নিশ্চয়ই কমেছে, এটা আমাদের স্বীকার করতে বাধ্য। এই ঘটনা এখন হলে খুবই বিস্মিত হতে হবে। ভয় সম্পূর্ণ দূরীভূত হয়েছে তা বলার কোনো প্রশ্নই নেই, কিন্তু ব্যাধি সম্পর্কে যেরকম বিশ্বজিৎ বললেন, আমরা জানি যে কুষ্ঠরোগ কোনো পাপের ফল নয়, কলেরা কোনো পাপের ফল নয়, কোনো বিশেষ প্লেগ কোনো দেবতার কিংবা কোনো শীতলা কিংবা মনসা কিংবা এদের দান নয়। হ্যাঁ, আমরা জানি যে সেটা তার প্রাকৃতিক কার্যকারণগুলো আমরা এখন অনেকটা জানি। ফলে রোগকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলেছে। সমস্ত একেবারে ঠিকঠাক হয়ে গেছে, পারফেক্টলি অলরাইট, এরকম বলার কোনো প্রশ্নই নেই। কারণ আমি বললাম যে সভ্যতা শেষ পর্যন্ত একটা চিরন্তন জার্নি, ফলে আমরা সেই জার্নির শেষ ভাগে পৌঁছে যাইনি। কিন্তু গত 100 বছরে যে সেই আমাদের ওই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির কারণেই আমাদের যে জানাশোনাগুলো বদলেছে, সেই জানাশোনাগুলো বদলেছে বলেই আমাদের মানব সম্পর্কও কিন্তু বদলেছে। হ্যাঁ, এখন আর ওই হালাল খোরেরাও নেই, এখন আর ওই আত্মীয়রাও মোটের ওপর নেই, যারা জ্যান্ত মানুষকে, যেহেতু কন্টাজিয়াস ডিজিজ হয়েছে, ছোঁয়াচে রোগ হয়েছে, তাই জ্যান্ত মানুষকে আমি চিতায় তুলে দেবো এবং তারপরে তাকে লাঠির আঘাত করে ফের পুড়িয়ে ফেলবো, এই মানুষেরাও নিশ্চয়ই কমে গেছে। হ্যাঁ, ফলে 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 মানব সম্পর্কে যে পুনর্মূল্যায়ন, তার একটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ ধাপে এসে আমরা পৌঁছেছি। নতুন করে আমাদের মূল্যায়ন করা দরকার। আমি যেটা বলছিলাম যে সাহিত্যের কথা, সাহিত্যে এই যে মহামারীকে যেভাবে দেখানো হয়, সেটা ইউরোপীয় সাহিত্যই বলুন কিংবা ভারতীয় বাংলা সাহিত্যই বলুন, সেখানে আমি দুটো জিনিস দেখতে পাই, খুবই গুরুত্বপূর্ণ দুটো জিনিস। একটা হচ্ছে এই যেটা বললাম, ভয়, আতঙ্ক এবং সেখান থেকে দূরত্ব, রোগকে ভালো করে না জানা, তার থেকে ভয়, আতঙ্ক এবং দূরত্ব। কিভাবে সাহিত্যে তার বিস্তারিত অজস্র নমুনা ছড়িয়ে আছে। আমি তার একটা দুটো উদাহরণ দিই, যদিও আপনারা সকলেই জানেন, উদাহরণ না দিলেও হতো। সমাজেও তার ছড়িয়ে আছে, কিভাবে প্লেগ হচ্ছে এবং কলকাতা থেকে দলে দলে লোক কার্যত কলকাতা শূন্য করে দূরে দূরে চলে যাবার চেষ্টা করছেন। এই বিবরণ আপনারা বিভিন্ন জায়গায় পাবেন। কলকাতার অবস্থা এখন এরকম নয়। হ্যাঁ, সাহিত্যে ধরুন, আমি যদি আপনাদের একটা দুটো উদাহরণ দিই, এই ভয় আতঙ্ক থেকে একটা দুটো উদাহরণ যদি দিই, দুটো জিনিস আমি দেখতে পাই সাহিত্যে। একটা হচ্ছে এই ভয় এবং আতঙ্কের কারণে এক ধরনের সামাজিক দূরত্বের যে ব্যাপারটা, এটা আমি দেখতে পাই। যেমন ধরুন গণদেবতা, আপনাদের সকলেরই চেনা, আমার আর একটুখানি জায়গা পড়ে শোনালেই হবে। সেটা হচ্ছে যে ওই রূপেনের
কলেরা হয়েছে। অ্যাকচুয়ালি নামুনে বলা হয়েছে উপন্যাসে, আপনারা সকলেই জানেন নামুনে বলা হয়েছে যে সে ওই সকালে ফুলুরির দোকানের কতগুলো তেবাসি ফুলুরি খেয়ে ফেলেছিল, সেটা খেয়ে ফেলেছিল, সেখান থেকে তার নামুনে হয়েছে। নামুনে অর্থাৎ কলেরা। এই বৈশাখ মাস, কোথাও এক ফোঁটা পানীয় জল নেই, এই সময় কলেরা। সেই রূপে সে বাড়ির উঠোনে শুয়ে আছে, জরাজীর্ণ বৃদ্ধ, ছটফট করছে, জল 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 বলে সে ছটফট করছে। স্বর আনুনাসিক হইয়া উঠিয়াছে, কিন্তু তার আত্মীয় স্বজন কেউ তার কাছে নেই। কেবল দুর্গা দাঁড়াইয়া আছে, সে যথাসাধ্য সংস্পর্শ বাঁচাইয়া একটা ভাঁড়ে করিয়া তাহাকে অনেক দূর থেকে জলটা রেখে গেল। কিন্তু বৃদ্ধ আপনার সেই জল খাইবার ভাঁড়ের নিকট হইতে অনেকটা দূরে আছে, সে ভাঁড় পর্যন্ত যেতে পারছে না, কেননা দুর্গা অনেকটা দূরে ভাঁড় রেখে গেছে। হ্যাঁ, দুর্গা নিজে, এটা হচ্ছে 19 শতকের বা 20 শতকের গোড়ায়, যখন অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়নি, যখন গণস্বাস্থ্যের ধারণা একেবারে প্রিম্যাচিওর, সেই সময়কার ভয় কিন্তু। হ্যাঁ, এই ভয়টা কিন্তু এখন কমেছে, চলে গেছে তা বলছি না, কিন্তু কমেছে। কেউ জল চাইলে একেবারে দূরে জল, যে সে জলের কাছে পৌঁছতে পারছে না এবং জল কেউ দিয়ে যাবে না, এটা সমাজ থেকে হারিয়ে গেছে বলছি না, কিন্তু কমেছে। এবং সে বৃদ্ধ জল খাওয়ার ভাঁড়ের থেকে অনেকটা দূরে আসিয়া নিস্তেজ হইয়া পড়িয়া আছে, কম্পিত বাহু বিস্তার করিয়া বিস্ফারিত দৃষ্টিতে তীব্র ব্যগ্রতায় সে চিৎকার করিতেছে, জল, একটুখানি জল। এই যে মর্মান্তিক দৃশ্য, এই দৃশ্য 19 শতকে এবং 20 শতকের গোড়ার একটা স্বাভাবিক দৃশ্য ছিল। এখন এই দৃশ্য ব্যতিক্রমী দৃশ্য, এটুকু আমরা বলতে পারি। আছে কিন্তু ব্যতিক্রমী। কিংবা ধরা যাক ধরুন বিভূতিভূষণের আরণ্যক, হ্যাঁ, সেখানে যে শুয়োরমারি বস্তিতে যে কলেরা হয়েছে তারও একাধিক উল্লেখ আপনারা জানেন, এবং সে সম্পর্কেও আমি বিস্তারিত বলছি না, কিন্তু ধরুন আমি সেখানের একটা দৃশ্য আমি যদি আপনাদের একটুখানি বলি, সেটা হচ্ছে যে এক বিধবা, সদ্য বিধবা বালিকা, হ্যাঁ, তার স্বামী মারা গেছে, তার কলেরা হয়েছে। গিয়া দেখিলাম, সত্যচরণ গিয়ে দেখছে যে তাহার স্বামী গৃহের পাশে এক বাড়ির গোয়ালে সে শুয়ে আছে, তার বাড়ির লোকজন তাকে গোয়ালে শুতে দিয়েছে। সে নিজের ঘরে নেই, সেই গোয়ালের এক পাশে কয়েক আঁটি গমের বিচালির ওপর পুরনো চটপাতা, তাতেই বালিকা শুইয়া ছটফট করছে। চিকিৎসা কি না, রাজু পাড়ে সে কিছু জড়িবুটি জানে, সেই জড়িবুটি দিয়ে তার চিকিৎসা হচ্ছে। সত্যচরণ, সেও ডাক্তার নয়, রাজু পাড়ে তো ডাক্তার নয়, এই বাবু তিনিও ডাক্তার নন, তিনি কিছুদিন হোমিওপ্যাথি ওষুধ নিয়ে নাড়াচাড়া করিয়াছিলাম বটে, কিন্তু তাকে পেয়ে গ্রামের লোক একেবারে আহ্লাদে আটখানা হয়ে ওঠে যে আপনি এসছেন, এবার আপনি আমাদের দেখুন। ফলে এই যে চিকিৎসা ব্যবস্থার যে অবস্থা, এই যে ব্যাধি সম্পর্কে যে মনোভাব, সেই মনোভাব, এই জনিত যে ভয়, এইটা কিন্তু ছত্রে ছত্রে ফুটে ওঠে বাংলা সাহিত্যে এবং অন্যান্য সাহিত্যে। 2 নম্বর যে জিনিসটা ফুটে ওঠে সেটা হচ্ছে যে এই ভয়কে অতিক্রম করে, এই দূরত্বকে অতিক্রম করা ব্যক্তি মানুষের যে উজ্জ্বল ভূমিকা। হ্যাঁ, সমাজের তত নয়, ব্যক্তি মানুষের। সেটা কখনো হতে পারে ইন্দ্রনাথ, কখনো হতে পারে এই সত্যচরণ হতে পারে, কখনো অন্য কেউ হতে পারে। এটা কিন্তু সমাজেও ছিল, এটা কিন্তু সাহিত্যেও ছিল। সমাজ থেকে আমি আপনাদের একটা উদাহরণ দিই, সাহিত্যের উদাহরণ আপনারা অনেক মনে করতে পারবেন। সমাজ থেকে আমি আপনাদের একটা উদাহরণ দিই, একটা বিখ্যাত উদাহরণ আছে, সেটা হচ্ছে ইংল্যান্ডের একটা উদাহরণ। আমি আপনাদের বলছি, এইটা ভাবতে গিয়ে, বলতে গিয়ে আমার সবসময় গর্ব হয়, মানুষ হিসেবেই গর্ব হয় আমার, সেই জন্য আমি আপনাদের সামনে একটু শেয়ার করছি। সেটা হচ্ছে যে 17 শতকে, এক্স্যাক্টলি 1665, 1665 খ্রিস্টাব্দে, ইংল্যান্ডের একটা দূরবর্তী ডার্বিশায়ার থেকে দূরের একটা গ্রাম, ইয়াম গ্রাম সেই গ্রামটার নাম। সেই গ্রামে এক দর্জি ছিলেন, সেই দর্জির নাম আলেকজান্ডার হেডফিল্ড। বুঝতেই পারছেন, খুবই দূরবর্তী পাহাড়ে ঘেরা একটা গ্রাম, যাকে কোয়ারেন্টাইন বলে। এই গ্রামটা একটা সেলফ কোয়ারেন্টাইন গ্রাম। হ্যাঁ, বাকি সমস্ত পৃথিবীর সঙ্গে তার এমনিতেই একটা বিচ্ছিন্ন
তার অবস্থান। ফলে লন্ডনে যখন প্লেগের প্রকোপে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তখন এই গ্রামের মানুষ দিব্যি আছে, নিশ্চিন্তে আছে। সেই রকম একটা গ্রামে ওই আলেকজান্ডার হেডফিল্ড, তিনি হচ্ছেন একজন দর্জি। তার কাছে লন্ডন থেকে এক বান্ডিল ছিট কাপড় এসে পৌঁছয়। তিনি তো দর্জি, তিনি জামা কাপড় তৈরি করেন, ফলে তাকে তার যে জামা কাপড়ের যে পিস ছিট, সেইটা তাকে লন্ডন থেকে নিয়ে আসতে হয়। লন্ডন থেকে একটা কাপড়ের বান্ডিল তার কাছে এই 1665 এর একটা সময় এসে পৌঁছয়। তার যিনি অ্যাসিস্ট্যান্ট, তার ওই ব্যবসায় কাজ করেন, চাকরি করেন, তার নাম হচ্ছে জর্জ ভিকার্স। এই জর্জ ভিকার্স তিনি প্রথম ওই বান্ডিলটা খোলেন, খুলে তারপরে তার থেকে জামা কাপড় ইত্যাদি বানানো শুরু হয়। এবং সেই জর্জ ভিকার্সের প্রথমবার এই গ্রামে প্লেগ হয়। হ্যাঁ, বুঝতেই পারছেন, ওই জামা কাপড়ের বান্ডিলের মধ্যে করে ওই প্লেগের জীবাণু লন্ডন থেকে এসে পৌঁছেছে এইখানে। ওই জর্জ ভিকার্সের প্রথম প্লেগ হয় এবং দিন 7 মাথায় তিনি মারা যান। এবং তারপরে এই গ্রামে ওই মড়ক লাগে। আলেকজান্ডার হেডফিল্ড মারা যান, তার সংস্থায় কাজ করেন যারা মোটের ওপর, তারা সকলে মারা যান, এবং গ্রামে আস্তে আস্তে মড়ক লাগতে থাকে। তখন এরা একটা জিনিস করেন, বিশেষ করে এরা যে এখানে যে যিনি মানে এখানকার যিনি প্রিস্ট ছিলেন, এই গ্রামের যিনি প্রিস্ট, তিনি আসলে এদেরকে বোঝান যে এখন আমাদের কি কর্তব্য। এখন কি আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব? যেতেও পারি, কিন্তু মনে রাখতে হবে আমরা যদি গ্রাম ছেড়ে যাই, তাহলে আমরা আমাদের সঙ্গে যেখানে যাব আমাদের সঙ্গে এই ডিজিজটাকে নিয়ে যাব। তার থেকে ভালো হচ্ছে আমরা যদি সকলে এই গ্রামেই স্বেচ্ছাবন্দী হয়ে থেকে যাই। গ্রাম থেকে আমরা কোনোভাবে বেরোবো না, বাজার দোকান ইত্যাদি কোনো কারণে বেরোবো না। গ্রামের একটা পাহাড়ের উপরে একটা পুকুর মতো ছিল, সেই পুকুরের ধারের একটা জায়গা তৈরি করে দেওয়া হয়। সেইখানে এসে বাইরের লোকেরা খাবার দাবার রেখে যাবে দূরে পুকুরের ধারে, ওইখান থেকে আমরা সবজি, খাবার, অন্যান্য জিনিস সংগ্রহ করে নেব, কিন্তু আমরা যাব না। মনে রাখতে হবে, যে মুহূর্তে ওরা সিদ্ধান্ত নিচ্ছেন যে ওরা গ্রাম থেকে বেরোবেন না, সেই মুহূর্তে ওদের সকলের ভাগ্য নির্ধারিত হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে এই গ্রামে ওদের তিলে তিলে মরতে হবে। কিন্তু ওরা সকলে স্থির করছেন যে হ্যাঁ, আমরা মরলে মরবো, কিন্তু আমরা এই গ্রাম ছেড়ে বেরোবো না, আমরা কাউকে রোগটাকে ট্রান্সমিট করব না। ইনডিড এই গ্রামের একটা বড় শতাংশ, কেউ কেউ বলেন 80%, কেউ কেউ বলেন 90% মানুষ মারা গেছিলেন এই প্লেগে। একজন ওই গ্রামে এখনো এই প্লেগ মিউজিয়াম আছে। ওই 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 গ্রামের প্রত্যেকটা বাড়ি কার্যত একটা মিউজিয়াম, কেননা প্রত্যেকটা বাড়ির সঙ্গেই এই আত্মত্যাগের অভূতপূর্ব ইতিহাস জড়িত হয়ে আছে। এলিজাবেথ হ্যানকক নামে একজন ভদ্রমহিলা, এই গ্রামের তিনি বাসিন্দা। তিনি 8 দিনের ব্যবধানে হারান, মৃত্যু হয় তার 6 সন্তানের এবং তার স্বামীর। ঠিক আছে, এই এলিজাবেথ হ্যানকক তার বাড়ির উঠোনে নিজে হাতে তার সেই 6 সন্তানকে কবর দিয়েছেন এবং তার স্বামীর কবর দিয়েছেন, কিন্তু তিনিও শেষ পর্যন্ত এই গ্রাম ছেড়ে যাননি। হ্যাঁ, এই যে আত্মত্যাগ, এই যে মানব মহিমার এই যে উজ্জ্বল দৃষ্টান্ত, এইটাও বাংলা সাহিত্য এবং অন্যান্য সাহিত্যে আছে। সেটা আমি আর বেশি উদাহরণ দিচ্ছি না, কিন্তু প্রচুর আছে। এটা আপনারা সকলেই বিশেষভাবে মনে করতে পারবেন। নজরুল ইসলামের গল্পে আছে, বিভূতিভূষণে আছে, শরৎচন্দ্রে তো বিশেষভাবে আছে। হ্যাঁ, যে ধরুন লালু গল্পে আপনারা দেখতে পাবেন, হ্যাঁ, যে কেউ যখন এগিয়ে আসছে না, তখন লালু কিভাবে মৃতদেহ শ্মশানে পোড়াতে নিয়ে আসে, অকুত ভয় লালু। হ্যাঁ, কিংবা ধরুন শ্রীকান্ত ইন্দ্রনাথ, প্রথমে তারা একটু, আমি একটা জায়গায় যদি একটু পড়ে শোনাই, তারপরে আমি এই পুনর্মূল্যায়নের কথাটা আরেকবার ফিরছি। হ্যাঁ, তারা একটু তর্ক করে বটে যে এই যে মরা, এই মরা, চল আমরা একটুখানি এই মরা নিয়ে আমরা দাহ করি। তখন একজন বলল যে কিন্তু কি জাত, এটা না জেনে কি দাহ করা উচিত? তখন আরেকজন বলে যে মরার কি জাত থাকে রে? আমি তর্ক করিলাম, কেন থাকবে না? ইন্দ্র কহিল, আরে এই যে মরার আবার জাত কই? এই যেমন আমাদের ডিঙিটা, এর কি জাত আছে?
আম গাছ জাম গাছ যে কাঠেরই তৈরি হোক, এখন ডিঙি ছাড়া একে আর কিছু বলা যাবে না। আম গাছও বলা যাবে না, জাম গাছও বলা যাবে না, বুঝলি? এও তেমনি। হ্যাঁ, এইভাবে তারা নিজেদের মধ্যে কথাবার্তার মধ্যে দিয়ে ওই যে ছোঁয়াছুঁই জাতপাত তাকে অতিক্রম করে শেষ পর্যন্ত পৌঁছয় ওই সেবার কাছে। বিশ্বজিৎ যেমন বললেন যে আহ, এই নিবেদিতার কথা, হ্যাঁ, অখণ্ডানন্দের কথা, স্বামী বিবেকানন্দের গুরু ভ্রাতা, তাদের যে প্লেগের সময় যখন সমস্ত মানুষ কলকাতা ছেড়ে চলে যাচ্ছে, তখন এই মানুষগুলো কিভাবে এই কলকাতার এই প্লেগ পীড়িত কলকাতার কিভাবে পাশে দাঁড়িয়েছিলেন, সেসব আপনারা জানেন। বাংলা সাহিত্যেও এই দুটো জিনিস আমরা দেখতে পাই, এই ভয় আতঙ্ক অবিশ্বাস এবং তাকে জয় করে মানুষের যে ব্যক্তি মানুষের ভূমিকা। আমি যেটা আপনাদের বলতে চাই আজকে, আর যেটুকু সময় আছে তার মধ্যে, সেটা হচ্ছে যে আমরা এই যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময়টায় আমরা কিভাবে নতুন করে দেখতে পারি। হ্যাঁ, বাংলা সাহিত্য যেভাবে মহামারীকে দেখেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেভাবেও দেখতে হবে। সেই দেখাটা ভুল কিংবা সেই দেখাটা বাতিল তা আমি বলছি না, কিন্তু নতুন কিভাবে দেখতে পারি, যে দেখাটা হয়তো হয়নি সেভাবে, সেরকম কোনো প্রস্তাব করা যেতে পারে কিনা, সেই নিয়ে আমি একটা দুটো কথা বলছি। আরো অনেক প্রস্তাব করা যেতে পারে, আপনারাও নিশ্চয়ই আমাদের কমেন্টে লিখবেন বা অন্য কোথাও লিখবেন, ভাববেন, আমাকে বলবেন, কিন্তু আমি একটা দুটো কথা বলছি। আহ প্রথম জিনিসটা হচ্ছে নিশ্চয়ই যে স্টেটের ভূমিকা, নেশনের ভূমিকা, সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে দিনে দিনে, এবং সেটা নিয়ে সচেতনতাও দিনে দিনে বাড়ছে। মহামারী এবং স্টেট, নেশন, এই যে ক্ষমতা সম্পর্কের যে বিন্যাস, এইটা নিয়ে বাংলা সাহিত্যে কিন্তু তেমন একটা বেশি লেখা হয়নি। এইটা কিন্তু খুব জরুরি। আমাদের সমাজের ক্ষেত্রেও কথাটা সত্যি, শুধু সাহিত্যের ক্ষেত্রে নয়। এই স্টেটকে আমরা এই মহামারীর সঙ্গে কিভাবে দেখবো, দেখুন, এই যে আমি বললাম যে এই যে ধরুন আমাদের আমাদের এই যে ধরুন ইন্টারনেট, এই ইন্টারনেট আমাদের তো দূরত্ব কমিয়েছে। আমি এটা মনে করি যে ইন্টারনেটটা একটা খুব গুরুত্বপূর্ণ হাতিয়ার দূরত্ব কমানোর পক্ষে। এটাকে নিতান্ত যন্ত্র যান্ত্রিকতা ইত্যাদি বলে আমি বাতিল করে ফেলার পক্ষপাতী নই, কিন্তু আমাদের আহ এই এর কারণেই একটা নতুন কিরম সংকট তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে আমি যখন এটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করছি, করাই উচিত, কিন্তু যখন মাধ্যম হিসেবে ব্যবহার করছি, তখন আমার সামনে নতুন যে প্রশ্নটা উঠে এসছে, সেটা হচ্ছে যে কারা এটা ব্যবহার করতে পারছে এবং কারা পারছে না। আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, আপনারা সকলেই বা অনেকেই হয়তো যুক্ত। ফলে আমাদের এবার নতুন করে ভাববার, এটা হচ্ছে আমাদের নতুন সময়ের নতুন প্রশ্ন, যে আমার সব ছাত্রছাত্রীর কাছে আমি যখন বলছি যে আহ, শিক্ষা, ঘর থেকে শিক্ষা দেওয়া, অনলাইন এডুকেশন, যখন আমি নতুন করে বলছি, তখন আমাকে নতুন করে প্রশ্ন করতে হবে। এটা নতুন প্রশ্ন, একবিংশ শতাব্দীর আমাদের এই সময়ের প্রশ্ন, যে আমার সব ছাত্রছাত্রীর কাছে আমি পৌঁছতে পারছি তো? আমি যদি আমার ক্লাসের 100 জন ছাত্রছাত্রী, তার মধ্যে 98 জন পারছি, 2 জন পারছে না, আমি সেই দুজনকে, মানে এই যে ইনক্লুশন, আমি তাদেরকে বাদ রেখে বাকিটা চালিয়ে যেতে পারি কিনা, এইটা আমাদের এই সময়ের প্রশ্ন। হ্যাঁ, আমি তো 98 জনকে সার্ভিস দিতে পারছি, আমার যে এনরোল ছাত্রছাত্রী, ওই দুজনকে বাদ রেখে কি আমি চালিয়ে যেতে পারি? এটা কি নৈতিক? না হলে ওই দুজনকে ইনক্লুড করব কি করে? আমার এক ব্যক্তিগত কথা হয়ে যাচ্ছে, কিন্তু এটা আসলে সমাজেরই কথা। আমার পাড়ার মোড়ে একজন দোকানদার, তিনি তিনি মাস দুয়েক পরে তার দোকান খুলেছেন। তার সঙ্গে প্রথম দিন যখন কথা হচ্ছে, আমার এখনো মনে আছে সেই দিনটা। তিনি বলছেন ভালো নেই। আমি বললাম কেন ভালো নেই আপনি? মানে ঠিক আছে, রোগ জ্বালা চারপাশে, আমরা কেই বা ভালো আছি, কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম যে কেন ভালো নেই, তখন তিনি উত্তর দিলেন কি জানেন? যে তিনি খেতে পাচ্ছেন না, তার অর্থনৈতিক অবস্থা, তার বাড়িতে রোগ হয়েছে, এসব নয়। তিনি উত্তর দিলেন যে তিনি ভালো নেই কেননা তিনি তার মেয়েকে একটি মোবাইল কিনে দিতে পারছেন না। ভেবে দেখুন, ভালো নেই এর এই যে সংজ্ঞাটা, এইটাই নতুন সময়ের সংজ্ঞা। এই সংজ্ঞাটা 19 শতকের সংজ্ঞা নয়। মানব সম্পর্কের পুনর্মূল্যায়নও সেই জন্য খুব জরুরি। আমি আমার মেয়েকে একটা স্মার্টফোন কিনে দিতে পারছি না বলে আমি ভালো নেই, এই ভালো না থাকা 19 শতক কোনোদিন শুনেছে? মানে আমার মেয়ে, সে স্কুলে পড়ে, সে স্কুলে অনলাইন ক্লাস হয়,
বাকি বন্ধুরা ক্লাস করতে পারছে কিন্তু আমার মেয়ে ক্লাস করতে পারছে না, ওই জন্য আমার মেয়ে প্রতিদিন কাঁদে এবং সেই জন্য আমি ভালো নেই। এই যে অবস্থাটা, এইটা একটা নতুন অবস্থা। আমরা এই যে টেকনোলজি, তার আমি তার গুণগ্রাহী, আমি ব্যক্তিগতভাবে তার গুণগ্রাহী, তার অ্যাডভান্সমেন্টের গুণগ্রাহী। কিন্তু এই টেকনোলজি আমাদের সামনে এই যে নতুন প্রশ্ন, নতুন চ্যালেঞ্জ, মানব সম্পর্কের মূল্যায়নের ক্ষেত্রে নতুন নতুন নানান রকম আলো এবং অন্ধকার, হ্যাঁ, তা খুলে দিচ্ছে। এইটাকে আমাদের খুব বিশেষভাবে দেখা দরকার। এবং ধরুন এই যে স্টেটের কথা আমি বলছিলাম, যে ধরুন মানে কয়েকটা কথা বলছি, যে ধরুন এই যে ধরা যাক 6 মাস পরে ভ্যাকসিন আবিষ্কার হলো, হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে এবার সেই ভ্যাকসিন কার কাছে যাবে, কার হাতে পৌঁছবে? যার প্রয়োজন নাকি যার ক্ষমতা? হ্যাঁ, এইটা একটা নতুন প্রশ্ন। এই প্রশ্ন 19 শতকের ততটা ছিল না। আমাদের এই নতুন সমাজের নতুন প্রশ্ন। এই ভ্যাকসিনের দাম কত হবে? হ্যাঁ, আপনি সমাচার দর্পণের পাতা উল্টান বা 19 শতকের যে কোনো পাতা উল্টান, ভ্যাকসিনের দাম কত হবে এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল না। আমাদের এই সমাজের এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভ্যাকসিনের দাম 1000 টাকা হবে না 100 টাকা হবে। ওই ভ্যাকসিনের জন্য স্টেট কোনো তাকে স্পন্সর করবে নাকি আসলে ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে কিনে নিতে হবে? এই যে অর্থনৈতিক অসাম্যের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো এখন কিন্তু খুব বড়সড় হয়ে উঠে আসছে, রাইটলি উঠে আসছে। এবং এটা এই সময়ের একটা অ্যাচিভমেন্টও বলবো। এই প্রশ্নগুলো যে উঠে আসছে, এটা এই সময়ের একটা অ্যাচিভমেন্ট। এবং যেটা মিশেল ফুকো তার বিভিন্ন লেখালেখির মধ্যে বলেছিলেন, তিনি যখন মহামারী নিয়ে কথা বলেন, তার মধ্যে বলেছেন সেটা হচ্ছে যে এই মহামারীকে, এই ব্যাধিকে কিভাবে স্টেট তার নানান রকম হাতিয়ার হিসেবে ব্যবহার করে ফেলে। এইটাও কিন্তু সাহিত্য সংস্কৃতিতে তেমন করে 19 শতক বা মধ্যযুগে তেমন করে কথাটা উঠে আসেনি। এটাও এই সময়ের কথা। এই ব্যাধিকে সামনে রেখে কিভাবে ইউরোপীয় স্টেট, ফুকো দেখিয়েছেন যে কিভাবে ধরুন সার্ভেলেন্সটা বাড়িয়ে তোলে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের ডেটা সংগ্রহ করা, তাকে আমার যে স্টেট মেশিনারি তার মধ্যখানে নিয়ে আসা। হ্যাঁ, আমি কোনো একটা অ্যাপ বানালাম, সেই অ্যাপের মাধ্যমে আমি আসলে সমস্ত সার্ভেলেন্সটাকে বাড়িয়ে তুলছি। তার কতগুলো ভালো দিক আছে, তার কতগুলো খারাপ দিক আছে, আমি কেবলমাত্র নিন্দে করার জন্য বলছি না। কিন্তু প্রশ্নগুলো নতুন, যে স্টেট কিভাবে তার মেশিনারিকে আমাদের এই ব্যাধিকে সামনে রেখে, হ্যাঁ, কিভাবে ব্যবহার করে, সেটাকে নতুন করে আমাদের দেখতে হবে। এবং আমাদের সাহিত্য, আমাদের চর্চায় সেই কথাটা যেন উঠে আসে। আমাদের দেখতে হবে যে এই ব্যাধিকে সামনে রেখে, এই মহামারীকে সামনে রেখে স্টেট তার কতগুলো সিদ্ধান্তকে কিভাবে প্রশ্নহীন ভাবে চাপিয়ে দেয় কিনা। এই প্রশ্নটা নতুন প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আগে তেমন ভাবে তোলা হয়নি। আমার এই 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 কথায় মনে পড়ে গেল, মানে আচ্ছা ওটা আমি পরে আসছি। মানে ধরুন আমি বলছি যে খুব বেশি রাজনীতির কথায় আমার এখানে যাওয়া উচিত নয়, কিন্তু আমি বলছি যে ধরুন একটা তো কিরকম যেন একটা স্টেট অফ ইমার্জেন্সি চারপাশে মনে হয় না? যে একটা যেন মানে ইমার্জেন্সি লাগু হলে যেরকম হবে, চারপাশটা একটা সেরকম, মানে আমি শুধু আমার দেশের কথা বলছি না, সমস্ত দেশের কথা বলছি, অ্যাক্রস পলিটিক্যাল পার্টির কথা বলছি। প্লিজ কোনো একটা বিশেষ রাজনৈতিক তাৎপর্য এটাকে ভাববেন না, সমস্ত স্টেটের কথা বলছি। কেমন একটা যেন এমার্জেন্সি জারি হয়েছে, যে এমার্জেন্সির মধ্যে আমার মিছিল মিটিং এর খানিকটা নেই, আমার পার্লামেন্ট বসছে না, আমার প্রশ্ন তোলার ক্ষমতা নেই। এবং সেই সেই যে একটা প্রশ্নহীন জগৎ চারপাশে গড়ে উঠেছে, তার সঙ্গে সঙ্গে মিডিয়ার ভূমিকা নিয়েও অনেক কথা বলা যায়, যাই হোক সেটা আমি বলছি না। কিন্তু এই যে প্রশ্নহীন একটা জগৎ, এই মহামারী দেখবেন বিশেষ করে এই একটা প্রশ্নহীন একটা নেশন স্টেটের দিকে আমাদের নিয়ে যাচ্ছে কিনা, সেইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সময়ের প্রশ্ন। এবং এই সময়ে যিনি সাহিত্য লিখবেন, যিনি উপন্যাস গল্প লিখবেন, তার কাছে কিন্তু এইটা আমরা আশা করব, নতুন করে আশা করব। তিনি আর কেবলমাত্র ভয়, আতঙ্ক এবং ব্যক্তি মানুষের তার মধ্যে উজ্জ্বল হয়ে ওঠা এইটুকু লিখবেন না, সেটা তো লিখবেনই। তার সঙ্গে সঙ্গে তিনি এটাও লিখবেন যে মহামারী কিভাবে ওই একটা একটা প্রশ্নহীন একটা নেশন স্টেটের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যে প্রশ্নহীন নেশন স্টেট, ধরুন আজ থেকে
ধরুন ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে সারা ভারত জুড়ে যে আন্দোলনগুলো হচ্ছিল, ভালো মন্দের কথা যাচ্ছে না, খুব খারাপ, খুব বাজে ইত্যাদি যা আপনারা বলুন বলুন, কিন্তু সেই আন্দোলনগুলো দেখুন, এই মহামারী কিন্তু সেই আন্দোলনগুলোকে থামিয়ে দিতে পেরেছে। এইটা কিন্তু মহামারীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এটাকে আপনি কেমন ভাবে দেখবেন সেটা অন্য কথা, কিন্তু ওই সেই আন্দোলনগুলোকে কিন্তু মহামারী থামিয়ে দিতে পেরেছে। এই মহামারীর কারণেই গত গত তিন তিন মাস 4 মাস ধরে আপনারা দেখবেন যে এমন কতগুলো সিরিয়াস গুরুত্বপূর্ণ ডিসিশন হয়েছে, যে ডিসিশনগুলো হয়েছে তাতে আমার কোনো প্রবলেম নেই, সে তো নিশ্চয়ই হবে। বিভিন্ন রাজ্য সরকারি স্তরে, আমি শুধু পশ্চিমবঙ্গ বা কোনো একটি বিশেষ রাজ্যের কথা বলছি না, এবং কেন্দ্রীয় সরকারি স্তরে কতগুলো গুরুত্বপূর্ণ ডিসিশন হয়েছে, হয় তাতে কোনো সমস্যা নেই। শিক্ষা ক্ষেত্রে বলুন, স্বাস্থ্য নিয়ে বলুন, বিভিন্ন অন্যান্য জিনিস নিয়ে বলুন। হ্যাঁ, এই যে ধরুন নতুন শিক্ষানীতি হলো, খুবই ভালো, তাই নিয়ে ভালো মন্দ নিশ্চয়ই তাই নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু সেই সিদ্ধান্তগুলোর প্রেক্ষিতে যে প্রশ্ন ওঠা উচিত ছিল, যে ডিবেট একটা গণমানসে সমাজে তৈরি হয়, সেই ডিবেটটা কি তৈরি হয়েছে এইটা আপনারা বলুন তো। হ্যাঁ, আমার মনে হয় যে আপনারা আহ এই এই বিষয়ে সহমত হবেন যে কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, যাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার প্রসঙ্গে যে গণতর্ক হওয়ার কথা ছিল, এই মহামারী কিন্তু তাতে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। মহামারীর এই যে ব্যাধির এই যে ভূমিকাটা, এই যে রূপটা, এইটা কিন্তু একটা নতুন রূপ। এইটা কিন্তু স্টেটের সঙ্গে আমার যে সম্পর্ক, আমার প্রতিবেশীর সঙ্গে আমার যে সম্পর্ক, ছাত্রর সঙ্গে শিক্ষকের যে সম্পর্ক, সহকর্মীর সঙ্গে সহকর্মীর যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে যে নতুন মাত্রা দিয়েছে, সেইটা আমাদের সাহিত্য এবং সংস্কৃতিতে সেইটা যেন নতুন করে ধরা পড়ে। আর যেন মানে এখন কেবলমাত্র গণদেবতা লিখলে কিন্তু হবে না, গণদেবতা অসামান্য, এখন আর কেবলমাত্র এই গণদেবতা লিখলে হবে না, এখন এই স্টেটের যে কমপ্লেক্সিটি এই মহামারীকে কেন্দ্র করে, সেইটা কিন্তু লিখতে হবে, সেইটা কিন্তু আমরা চাইব। হ্যাঁ, ক্ষমতাতন্ত্র এই মহামারীর কে কেন্দ্র করে কিভাবে তার বিস্তার ঘটাচ্ছে অথবা ঘটাচ্ছে না, এই রাজনৈতিক একটা একটা দিক, এইটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়ে উঠেছে। কিংবা ধরুন দ্বিতীয় আর একটা কথা যদি আমি বলি, আমি তারপরই শেষ করব, সেটা হচ্ছে যে হ্যালো, জয়দীপের কি কোনোভাবে লিংক চলে গেছে? খুব সন্মিত্র, গুরুত্ব। কপিল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে জয়দীপ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মাঝখানে একটু লিংক চলে গিয়েছে, ঠিক আছে। ও হ্যাঁ আচ্ছা, আচ্ছা, ও হ্যাঁ মাঝখানে, আচ্ছা, হ্যাঁ এই হচ্ছে সমস্যা একটা। যাই হোক, হ্যাঁ, হ্যাঁ আমি জানি হ্যাঁ না কতটা আপনারা শুনতে পাননি। আহ হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই স্টেট এবং নেশন স্টেট এবং মানুষের যে সম্পর্ক, এই মহামারীকে কেন্দ্র করে নেশন স্টেট এবং রাজনীতি, সেইটা কিভাবে সামনে এগিয়ে আসে, সেটা যেমন আমরা এখন যারা সাহিত্য লিখবেন, এখন যারা এই সময়টাকে নিয়ে চর্চা করবেন, তাদের কাছ থেকে আশা করব। হ্যাঁ, গণদেবতা লেখা হয়ে গেছে, আমাদের নতুন যে গণদেবতা লিখতে হবে, নতুন গণদেবতার লেখক, নতুন তারাশঙ্কর, নতুন বিভূতিভূষণদের কাছে, নতুন সমরেশ বসুদের কাছে আমরা যেমন স্টেট সম্পর্কে তাদের যে মূল্যায়ন সেটা আশা করব, তেমনি আর একটা কথা আমি শুধু বলতে চাই, সেটা একটা একদম অন্য রকমের কথা, কিন্তু আমি বলতে চাই, এবং তার জন্য আমি ঋণ স্বীকার করছি ভার্জিনিয়া উলফের, তার কাছ থেকে এই কথাটা পাওয়া। তার অন বিইং ইল, এইটা হচ্ছে তার প্রবন্ধটির নাম, 1926 সালে বেরোনো একটা প্রবন্ধ। সেইখানে তিনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে এই যে ব্যাধি, মনে রাখতে হবে যে ভার্জিনিয়া উলফ কিন্তু ওই মানে এই যে স্প্যানিশ ফ্লু, 1918 যে স্প্যানিশ ফ্লু এবং তার পরবর্তী, সেটাকে খুব কাছ থেকে দেখেছেন, তো সেখান থেকেই তার এটা বলা। তিনি বলছেন যে এই ব্যাধি আমাদের
শরীরের সঙ্গে আমার যে সম্পর্ক, সেই সম্পর্কটা একটা পুনর্মূল্যায়ন হতে পারতো, কিন্তু হয়নি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তিনি তিনি বলছেন যে খ্রিশ্চিয়ান ফিলোসফিতে আমি আমি যে ব্যাপারটা, আমি কে, এই আমি বলতে কেবলই সোল, আত্মা, চৈতন্য, এইগুলোকেই বলা হয়। আহ বলাই বাহুল্য যে একই কথা ভারতীয় দর্শনের ক্ষেত্রেও সত্যি। ভারতীয় দর্শনও ওই আত্মা এবং সোল তা নিয়ে খুবই ব্যস্ত। কিন্তু এইসবের মধ্যখানে আমার যে শরীরটা, সেটাও যে আসলে আমি, আহ এমনকি ওই ওই যে আত্মা, সেটাও আসলে শরীরেরই অংশ, এরকম ভাবেও ভাবা যায় কিনা, যাই হোক সে কথাটা আমি আত্মা প্রসঙ্গে আসছি না। কিন্তু আমার শরীরকে নিয়ে একটা পুনর্মূল্যায়ন, ভার্জিনিয়া উলফ এইটা বলছেন যে আমার শরীরকে নিয়ে একটা পুনর্মূল্যায়ন আমরা করতে পারি কিনা, সেইটা একবার ভেবে দেখার সময়, সেটা আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। বিশ্বজিৎ বলছিলেন যে ডাকঘরের কথা, হ্যাঁ, খুবই ডাকঘরের কথা বারবার এই সময় মনে পড়ে, অমলের ওই কথাটা, অমলের কথা। হ্যাঁ, কিন্তু যেটা আমার দেখার, মানে ভার্জিনিয়া উলফের কথার প্রেক্ষিতে যেটা দেখার, সেটা হচ্ছে যে আহ, অমল অমলের মনটা কেমন হয়ে আছে। হ্যাঁ, অমল অমল বেরোতে চায়, অমল ওই পাঁচমুড়া নদী, পাঁচমুড়া গ্রাম, শ্যামলী নদী, পাঁচমুড়ো পাহাড়, এখানে যেতে চায়। হ্যাঁ, অমল অমল তার আমার ধ্রুবতারা যে কোনটি সেটা তো আমি চিনি নে। অমলের মনটাকে আমরা দেখি, কিন্তু অমলের শরীরটা, অমলের যে ফিজিক্যাল এক্সিস্টেন্স, তার শরীরের যে যন্ত্রণাগুলো, তার 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 কতটা কষ্ট হয়, সেই কষ্টটা নিয়ে তার যে ভাবনা, তার যে মানে ফিজিক্যাল রিয়েলিটি যেটা। হ্যাঁ, ধরো 14 দিন ধরে একটা মানুষ অসুস্থ হয়ে আছে, এরকম যদি হয়, এই কোভিড-19 ক্ষেত্রে বলছি, 14 দিন বা 21 দিন ধরে একটা মানুষ অসুস্থ হয়ে আছে, সে তার শরীরটাকে কিভাবে এনজয় করছে। হ্যাঁ, এনজয় অর্থে কিন্তু আমি বলতে চাইছি যে শরীরটাকে সে কিভাবে রিড করছে, তার যন্ত্রণাগুলো, তার হঠাৎ করে ভালো হয়ে ওঠা, রাত্রিবেলা তার হঠাৎ মাথা ধরা। ভার্জিনিয়া উলফ বলছেন যে আহ দাঁতে ব্যথার মহাকাব্য, আহ মাথা ধরার পোয়েট্রি, হ্যাঁ, এইটা একটু লেখা দরকার। আমার এটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। হ্যাঁ, মানে আমার শরীরটা নিয়ে, মানে আমার শরীর শুধু না, মানব শরীরকে নিয়ে, হ্যাঁ, এই শরীরটাকে, আহ শরীরটাকে খানিকটা আমির মর্যাদা দেওয়া, এইভাবে আমরা নতুন করে পড়তে পারি কিনা। ওই 21 দিন ধরে যে মানুষটা হসপিটালে আছে, সেই মানুষটার মুক্তির ইচ্ছা, সেই মানুষটার মানবতার বোধ, সেই কিংবা এই এই কোভিড-19 সিচুয়েশনের মধ্যে মানুষের যে ত্যাগ, সেবা, সংকীর্ণতা, সেগুলো তো আছেই। কিন্তু যে মানুষটা বা যে মানুষেরা, এই যে 17 লাখ মানুষ ভারতবর্ষের আক্রান্ত, ধরা যাক 17 লাখ বা 20 লাখ, আমি জানি না, ঠিক মনে নেই ডেটাটা, কিন্তু এই মানুষগুলো যে 21টা দিন কাটাচ্ছেন, সেই 21টা দিন তার নিজের শরীরের সঙ্গে তার যে ইন্টারাকশন, এইটা কি কোনো সাহিত্যিক, কোনো তাত্ত্বিক তারা একবার ধরবার চেষ্টা করবেন? তার সহসা ব্যথাটা তার আহ সহসা গায়েব হয়ে যাওয়া, পরের দিন আবার নতুন করে ব্যথা ফিরে আসা, তার আহ তার হঠাৎ করে আহ শরীরকে কেন্দ্র করে যে আলো অন্ধকারের চলাচল, হ্যাঁ, তার যে পেন, তার যে অ্যাগনি, তার যে সেই অ্যাগনিকে অতিক্রম করা, তার যে লড়াই, শরীরের লড়াই, হ্যাঁ, তার যে লড়াই, সে সে যে সিচুয়েশনের মধ্যে আছে, তার সেই হসপিটাল, তার তার ফিল্ডিনেস, তার 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 নোংরামি, তার পরিচ্ছন্নতা, হ্যাঁ, সব মিলিয়ে যে ফিজিক্যাল রিয়েলিটি, এইটা আমি বলতে চাইছি। মানে ভার্জিনিয়া উলফ এইটা বলতে চাইবেন যে এই ব্যাধিকালের যে ফিজিক্যাল রিয়েলিটি, মেন্টাল রিয়েলিটি নিয়ে, মানে ব্যাধির গল্প যখনই লেখা হয় তখনই তা প্রেমের গল্পে পর্যবসিত হয়ে যায়। হ্যাঁ, ভার্জিনিয়া উলফ বলবেন ব্যাধির গল্প যিনি লিখবেন, সেই গল্পটা তার ফিজিক্যাল রিয়েলিটি কে সাহিত্য সংস্কৃতি ধরতে চায়নি, আমাদের যে চিন্তা ভাবনার জগৎ সেটা ধরতে চায়নি। সেই আমরা কি আমার আমার নিজের ফিজিক্যাল রিয়েলিটিকে, আমার শরীর যার একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, তাকে কি আমি আরেকবার পুনর্মূল্যায়ন করে দেখতে পারি? তাকে কি আমাদের শিল্প সাহিত্যে আরেকবার গভীরভাবে, গভীর তাৎপর্যে দেখা যেতে পারে? শরীর বলতেই আমরা কেবল, মানে সাহিত্যের শরীর বলতে আমরা কেবলই যৌনতার কথা ভেবেছি। হ্যাঁ, সাহিত্যের শরীর মানেই হচ্ছে যৌনতা। যৌনতার বাইরেও যে শরীর আছে, তার অনেক চাহিদা আছে। হ্যাঁ, সেই কথাটা
সাহিত্যে তেমন আসেনি। আর একবার নতুন করে সাহিত্য এবং সংস্কৃতিতে, সিনেমায় বলুন বা সংস্কৃতির বড় অর্থে তেমন করে আসেনি। ভার্জিনিয়া উলফ প্রপোজ করছেন যে আরেকবার আমাদের সাহিত্য, সংস্কৃতি, আমাদের মেধা মনন চর্চায় এই যে আমাদের ফিজিক্যাল রিয়েলিটি, তার সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেইটাকে নতুন করে দেখা যেতে পারে কিনা। সেইটা কিন্তু গণদেবতা কিংবা শ্রীকান্তে খানিকটা মিসিং ছিল। যেমন করে নেশন স্টেটের সঙ্গে আমাদের যে এই মহামারীর যে কমপ্লেক্স রিলেশন, নেশন স্টেটের ক্ষমতাতন্ত্রের যে সমস্ত ব্যাপার, সেটা যেমন ছিল না, তেমনি এটা এইরকম করে আমি যেটা প্রপোজ করতে চাইছি, আসলে আমি এবার থামছি, আমার সময় হয়ে গেছে। আমি যেটা প্রপোজ করতে চাইছি আপনাদের সেটা হচ্ছে এই যে এই একবিংশ শতাব্দীর মহামারীকে আমরা নতুন আর কি কিভাবে দেখতে পারি। অনেকভাবে দেখা হয়েছে, দেখা হয়নি তা নয়, কিন্তু নতুন আর কি কিভাবে দেখতে পারি সেইটা এখন যারা লেখালেখি করবেন, এখন যারা ভাববেন, তাত্ত্বিকভাবে ভাববেন এবং মৌলিক সাহিত্যকার হিসেবে যারা ভাববেন, তারা যেন এই সময়টাকে নতুন ভাবে দেখার কতগুলো চোখ আমাদের খুলে দেন। এইটুকু একজন সাধারণ পাঠক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমার তাদের কাছে চাওয়া থাকবে, প্রার্থনা থাকবে। এইটুকুই আপনাদের বলবার। আমাকে এতক্ষণ ধরে সহ্য করার জন্য আপনাদের আরেকবার নমস্কার জানাই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জয়দীপ। খুব খুব ভালো লাগলো আমাদের আলোচনা। তুমি রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, এই সমস্ত জায়গা নিয়ে যেভাবে বিশদে ব্যাখ্যা করার চেষ্টা করলে, আমাদের সামনে প্রশ্ন তুলে দিলে, এই প্রশ্নগুলো আমাদের সত্যি ভাবায়, যে ভাবাবেও, ভাবতে হবেই আমাদের, যে মহামারী কেমন করে প্রশ্নহীন নেশন স্টেটের দিকে আমাদের নিয়ে যাচ্ছে বা যাচ্ছে কিনা, এটা আমাদের চিন্তা করতেই হবে। কারণ আমরা সত্যি জনগণ বড় বড় চুপ করে আছি, বড় বিমূর্ত হয়ে আছি প্রায় বলা যায়। আর একটা প্রশ্ন, যে একবিংশ শতাব্দীর মহামারীকে আমরা নতুন কি কি ভাবে দেখতে পারি, আমাদের সাহিত্যে তার কি কি ভাবে প্রতিফলন ঘটতে পারে, আমরা যেন সেই দিকে লক্ষ্য রাখি। ধন্যবাদ জয়দীপ। আমি খুব দ্রুত আমাদের বিভাগের আমাদের সহকর্মী কস্তুরী মুখার্জির কাছে চলে যাব। কস্তুরী যদি আমাদের একটু বলে যে কিছু প্রশ্ন আছে কিনা। কস্তুরী, সব প্রশ্ন নেওয়া যাবে না, যদি দু একটা প্রশ্ন আমরা এখানে রাখা যায়, তাহলে যারা বক্তা আছেন তারা উত্তর দেবেন। আমাদের সময় একটু পিছিয়েই আছে, আমরা পরের সেশনে চলে যাব। আমাদের খুব বেশি প্রশ্ন নেই। আমাদেরই কলেজের পলিটিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপিকা দেবাঞ্জনা চক্রবর্তীর প্রশ্ন, আমি প্রশ্নগুলো দ্রুত করে যাচ্ছি। সামাজিক দূরত্বের মাঝে সমাজের ভূমিকা সম্বন্ধে আমরা কতটা আশাবাদী হতে পারি, এই প্রশ্নটা অধ্যাপক বিশ্বজিৎ রায়ের কাছে। এর সঙ্গেই তিনি প্রশ্ন করেছেন, এই অবস্থায় রাষ্ট্রের ভূমিকা আমাদের ভয় ধরাচ্ছে, তাই সমাজ কি আশাবাদী ভূমিকা নেবে বলে মনে হয়? অধ্যাপক রায়ের কাছে আরেকটা প্রশ্ন আছে আমাদেরই। একটা একটা করে যাই আমরা। প্রথম প্রশ্নটায় আগে বিশ্বজিৎ যদি আমাদের উত্তর দেন। আমি যেটা বলবো, আমি আমার বলাতে এর উত্তর একরকম করে দিয়েছি। সেটা হচ্ছে এই যে রবীন্দ্রনাথ যেভাবে ভাববার চেষ্টা করছিলেন যে রাষ্ট্রনৈতিকতার বাইরে আমাদের একটা সমাজের ভূমিকা, সেই সমাজের ভূমিকাটা আমরা অনেকদিন পর্যন্ত ভুলে গিয়েছিলাম। কিন্তু এই কোভিড যখন এলো, তখন আস্তে আস্তে একদিকে যেমন সমাজের খুব নির্মম একটা মুখ আমরা দেখতে পেলাম, একদিক থেকে রাষ্ট্রনৈতিকতারও একটা নির্মম মুখ আমরা দেখতে পেলাম। তার পাশাপাশি আমরা এটাও দেখতে পেলাম যে নানা পরিসরে, ধরুন কেউ হয়তো একটা খাওয়ার জায়গা চালাচ্ছেন অনেকে মিলে, এমনকি সেখানে যাতে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তাদের মর্যাদা হানি না হয়, তাদেরকে খুব সামান্য অর্থ দিয়ে বলা হচ্ছে যে আপনারা এখান থেকে খাবার নিতে পারেন। তাহলে এই যে সামাজিকতার অভিমুখগুলো তৈরি হয়ে উঠেছে, সেটা আমার মনে এক ধরনের আশা জাগায়। আসলে প্রতি মুহূর্তে একটা সংঘাত চলে যে ব্যাধি একরকম করে কৌশলে সেই ব্যাধিকে কি করে রাষ্ট্র ব্যবহার করবে, যেটা জয়দীপ বলবার চেষ্টা করেছে, তার একটা পরিসর তৈরি হয়। উল্টো দিকে ব্যক্তি মানুষ এবং সমাজ আরেক রকম করে তার বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করেন। এই সংঘাতটা প্রতিনিয়ত চলে, এটা আমরা দেখতে পাচ্ছি।
এখানেও তাই দেখতে পাচ্ছি। ফলে একেবারে নিরাশ হব এটা আমি কিছুতেই মানতে পারছি না। কারণ গত ৩-৪ মাসের কাগজ যদি পড়েন, একদিকে মানুষের আত্মহত্যার খবর, একদিকে মানুষের সঙ্গে মানুষের বিযুক্তির খবর, আবার তার পাশাপাশি মানুষের সঙ্গে মানুষের সহযোগের খবর আমাদেরকে নিশ্চয়ই খুব গভীরভাবে আন্দোলিত করেছে। এখানে জাস্ট একটা কথা আমি বলবো, যে আমাদের পুরনো ধারণায় আত্মোৎসর্গ বলে একটা কথা ছিল। বঙ্কিমচন্দ্র আমাদের ধর্মতত্ত্ব তার এই বইতে খেয়াল করিয়ে দিয়েছিলেন যে আপনি যখন দান করছেন, আপনি মনে রাখবেন যে সেটা আত্মোৎসর্গ নয়, কিন্তু আপনি খুব বাহাদুরি করছেন না। ফলে আমাদের নিজেদেরকেও ভাবতে হবে যে আমরা যারা 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে ভাবছি যে আমরা খুব বাহাদুরি করছি, তারা যেন এটা মনে করি যে এইভাবে একটা সমাজ তৈরি হচ্ছে। আমরা দিচ্ছি এই পর্যন্ত, কিন্তু রাষ্ট্রের বাইরে যদি সামাজিক সংগঠন তৈরি করতে হয়, তার কিন্তু দায় দায়িত্ব বিস্তার অনেক বেশি। ফলে এটা আমি বলছি না পকেট থেকে আমি কালকে 1000 টাকা কাউকে দিয়ে দিলাম মানে আমি সমাজ তৈরি করলাম, সেই মূর্খ বাহাদুরির কোনো দায়িত্ব আমি নিচ্ছি না। কিন্তু বলতে চাইছি যে ছোট ছোট করে হলেও সমাজ জেগে ওঠার উপসর্গগুলো আমরা এই সময় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, সেটা আশার কথা। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ দা। এই প্রসঙ্গে আরেকটা প্রশ্নই দেবাঞ্জনা চক্রবর্তী তিনি করেছেন। আমি একেবারে রেশ টেনে বলছি এই প্রশ্নটি অধ্যাপক ঘোষকে। যে ব্যবস্থায় রাষ্ট্রকে কোন রকম প্রশ্ন করাকে রাষ্ট্রের বিরোধিতা বলে ধরে নেওয়া হয়, সেখানে কতটা প্রশ্ন করা যাবে লেখার মধ্যে দিয়ে? এমনিতেই একটা ভীতির পরিমণ্ডল তৈরি হয়েছে, আর অন্যায়ের প্রতিরোধ করার ইচ্ছে বা ক্ষমতা আমাদের কতটা? ডক্টর ঘোষকে প্রশ্ন থাকলো। হ্যাঁ, এমনিতে লেখকরা যদি ওই ভয়ে আর প্রশ্ন করা ছেড়ে দেন, তাহলে তাদের লেখাও ছেড়ে দেওয়া উচিত। তাহলে তারা খামোখা লিখতেই বা যাবেন কেন? সেটা না, কিন্তু আমি যেটা, লেখকরা প্রশ্ন করবেনই, মানে তাদের করা উচিত। কলম তারা হাতে নিয়েছেন, কলমকে যে আমরা আয়ুধ বলি, সেটা তো আর এমনি এমনি বলি না। অস্ত্র হাতে নিয়েছেন যখন, তখন অস্ত্রের মর্যাদা তাদের রাখা উচিত। কিন্তু আমি যেটা তার সঙ্গে আরেকটা সংযোজন করতে চাইছি, সেটা হচ্ছে যে 19 শতকেও কিন্তু এই মহামারীকে কেন্দ্র করে রাষ্ট্রের কতগুলো জায়গা ছিল, কিন্তু সেইগুলো সাহিত্যে তেমন করে উঠে আসেনি। আমি ছোট্ট 1 মিনিট সময় নিয়ে বলছি। সেটা হচ্ছে যে স্বামী অখণ্ডানন্দ যখন ওই প্লেগের জন্য যাচ্ছেন, যে সবাইকে বলছেন যে টিকা নেওয়া উচিত ইত্যাদি, হিন্দু এবং মুসলমান পাড়ায় যাচ্ছেন, তখন তাকে রাষ্ট্রের চর মনে করছে লোকজন, এবং বলছে, আমি কোট করছি, যে আপনি কে, কেন গভর্নমেন্টের এই অন্যায় কাজে সহায়তা করছেন? 2 নম্বর কোটেশন হচ্ছে, আরেকজন বলছে যে গভর্নমেন্টের কাছে কত টাকা খেয়েছো, ঠিক আছে, এটা বলছে যে আপনি গভর্নমেন্টের চর, গভর্নমেন্টের কাছে টাকা খেয়ে এটা করছেন। উল্টো দিকে অখণ্ডানন্দজি তিনি একটা হ্যান্ডবিল ছাপাচ্ছেন, সেই হ্যান্ডবিলের লাস্ট লাইনটা হচ্ছে যে তিনি বলছেন যে কেন টিকা নেওয়া উচিত ইত্যাদি। তার লাস্ট লাইনটা হচ্ছে যে এই গুজব মিথ্যে যে গভর্নমেন্ট আপনাদের ক্ষতি করতে চান, এই গুজব মিথ্যে, কারণ এগেন আমি কোট করছি, গভর্নমেন্ট কখনোই প্রজা নাশ করিতে পারেন না। হ্যাঁ, তো ফলে গভর্নমেন্ট টিকা দিচ্ছেন, খুবই ভালো করছেন, সেটা আমি বলছি না, কিন্তু আমি বলছি যে এই গভর্নমেন্টের বিরুদ্ধ স্বর এবং গভর্নমেন্টকে সমর্থন করা, যে গভর্নমেন্ট কখনোই প্রজা নাশ করিতে পারেন না, এই একটা টাসেল কিন্তু ছিল। হ্যাঁ, মানে অখণ্ডানন্দজি ঠিকই বলেছেন যে টিকা নেওয়াই উচিত, আমি সেটা বলছি না, কিন্তু গভর্নমেন্ট কখনোই প্রজা নাশ করিতে পারেন না, এই যে লাইনটা, এই লাইনটায় এসে আপনারা বুঝতে পারবেন যে ওই একটা জায়গা ছিল। এখনো কিন্তু এই সমস্তগুলো, এই তর্কগুলো আমরা পেরিয়ে এসেছি, যে টিকা নেওয়া ভালো কি মন্দ, এই তর্কগুলো আমরা পেরিয়ে এসেছি। কিন্তু গভর্নমেন্ট এবং রাষ্ট্র কি করতে পারে না পারে, সেই প্রশ্নগুলো এখন নতুন রূপে যদি আমরা চিন্তা ভাবনা না করি, তাহলে তো বলতে হবে যে সময় তাহলে এগোয়নি। হ্যাঁ, ফলে আমাদের সত্যি লেখক যারা তারা আমাদের সেই প্রশ্নগুলো করতে শেখাবেন নিশ্চয়ই, তাদের পথেই আমরা বসে আছি, তারা নিশ্চয়ই শেখাবেন। আমরা কি পরের সেশনে চলে যাব? পরের সেশনে নাকি আরো প্রশ্ন? আর একটা প্রশ্ন আমরা করে নিই।
আচ্ছা, একটু দ্রুত। যশোমতী ঘোষ এবং বিনীতা সরকার ভৌমিক, এদের দুজনের প্রশ্নটা খানিকটা একই রকম। এই অতিমারি কি আমাদের সামাজিক সম্পর্কগুলোকে আবার নতুন করে ভাবতে শেখাবে? এই একই প্রশ্ন যশোমতী ঘোষও করেছেন, আমাদের কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপিকা। এই প্রশ্নটার উত্তর মানে আমি জানি না কাকে করেছেন, কেউ একজন দিন, অধ্যাপক রায় বা জয়দীপ ঘোষ। আমার মনে হয় বিশ্বজিৎ এইটা বিশ্বজিৎ। আলোচনাও করেছেন, তো বিশ্বজিৎই বলুন। হ্যাঁ, একদম। না, এইটা হচ্ছে নিশ্চয়ই অতিমারি আমাদেরকে আমাদের সম্পর্ককে নতুন করে চিনতে শেখাবে। এটা একটা কৌতুককর উদাহরণ দিই। আমি কাগজে পড়ছিলাম, খবরের কাগজে পড়ছিলাম যে জাপানে এবং অন্যান্য কতগুলো জায়গাতে এই অতিমারি আসবার পর সেখানে ডেটিং এর চেহারা চরিত্র বদলে গেছে। অর্থাৎ সেখানে তো আগে যেভাবে ডেটিং হতো, আগে যেভাবে যাওয়া যেত, বা ম্যাচ মেকার যারা তারা যেভাবে ম্যাচ মেকিং করতো, তাহলে কি করে হবে? তো তখন ফোনের ওপর নির্ভর করা হচ্ছে, ভার্চুয়ালি একমাত্র উপায়। কখনো কখনো দুজনে মাস্ক পরে একটা গাড়ি রাখা থাকছে, তার কাছাকাছি যাচ্ছে। এটা একটা কৌতুককর দিক আছে, কিন্তু এর সঙ্গে আরেকটা দিক উঠে এলো। সেটা হচ্ছে এই যে আমার মনে পড়ে যাচ্ছে যে প্রেমেন্দ্র মিত্রের মনু দ্বাদশ বলে একটা অসম্ভব গুরুত্বপূর্ণ উপন্যাস আছে, যে উপন্যাসটা হচ্ছে আসলে একটা ডিস্টোপিয়া। অনেকদিন পরের কথা বলা হচ্ছে, গোটা পৃথিবী সেখানে ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে যাওয়ার পর 3টে গোষ্ঠীতে বিভক্ত হয়ে রয়েছে। একদিকে শুধু মেয়েদের, একদিকে শুধু ছেলেদের, এবং একটা ছোট্ট গোষ্ঠী যেখানে ছেলে এবং মেয়ে, যারা আর কেউ সন্তান ধারণ করতে চায় না। এই যে ডিস্টোপিয়া, প্রেমের তো নানা পরত হয়, সম্পর্কের নানা পরত হয়। ধরুন আমরা সবাই মিলে যদি একটা ইউটোপিয়ার দিকে না গিয়ে ডিস্টোপিয়ার দিকে যাই, যদি ভাবি যে বিজ্ঞানীরা যেমন বলছেন একটার পর একটা ভাইরাস আসতে শুরু করলো, বেরিয়ে এলো তারা, অচেনা ভাইরাস, আগামী অনেকটা বছর জুড়ে পৃথিবী অবস্থান করছে, কিন্তু আর আমরা সংখ্যাহীন ভাবে, দ্বিধাহীন ভাবে মানুষের কাছে যেতে পারছি না। তখন কি করব আমরা? হয়তো পথ বার করে নেব, কিন্তু তখন জীবনানন্দের মতোই হয়তো বলবো, যেমন পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি, তেমনি পৃথিবীতে থাকবে না কোনো বিশুদ্ধ সম্পর্ক। ডিস্টোপিয়া ভাবলে একরকম, যদি ইউটোপিয়ার কথা ভাবেন সব সেরে গেছে, আমরা সমস্ত কিছু বুঝে নিয়েছি। আমাদের সম্পর্কের খলতা, মুখোশ, পারস্পরিকতা, ভার্চুয়াল কত রকম কি হতে পারে, তারপর আমরা সবাই ধুয়ে ফেলেছি নিজেদের। তখন আমরা আবার কবিতাটা লিখতে পারি, পৃথিবীতে আছে শুধু সম্পর্কের বিশুদ্ধ আয়না। কি হবে আমরা কেউ জানি না। অসাধারণ, অসাধারণ। আমি ধন্যবাদ জানাই আমাদের দুজন বক্তাকেই। তারা আমাদের এমন ভাবেই সমৃদ্ধ করলেন, সত্যি আরো অনেকক্ষণ থাকতে পারলে আমাদের খুব খুব ভালো লাগতো। ভবিষ্যতে আবার আমাদের আবদার রইলো, আবার আমরা শুনবো আপনাদের কথা। আমরা চলে যাই তাহলে আমাদের দ্বিতীয় অধিবেশনে।